গল্প সেদিন চৈত্র মাস। লেখিকা ইয়াসমিন নাহার। এই চৈত্রের গরমে কেউ বিয়ে করে? মনে মনে বলতে থাকে নাতাশা। পরনের শাড়িটা ঠিকঠাক আছে কিনা দেখে নেয়। বিয়ে বাড়িতে এমন শাড়ি চলবে কিনা ভাবতে থাকে। আবার ভাবে, ধুর, না চললে না চলুক, ভদ্রস্থভাবে এসেছি, এটাই যথেষ্ট। কমিউনিটি সেন্টারে ঢুকে বুঝলো, গরমে বিয়ে করার সমস্যা না, সমস্যা হলো ওর মতো টানাটানির বাজেট থাকা। নাতাশার নিজের কোন গাড়ি নেই, গাড়ি কেনার সামর্থ্য নেই। এজন্য আজ সিএনজি করে এসেছে। গরমে সিএনজি, তার উপর রাস্তায় জ্যাম, একদম নাজেহাল অবস্থা। নাতাশার শাড়ি খুবই পছন্দ হলেও ভারী শাড়ি আবার একদমই পছন্দ না। সুতি, তাঁতের শাড়িগুলোই দারুণ লাগে। পরে যেমন আরাম ঠিক তেমন দামে সাশ্রয়ী। নাতাশার মা অবশ্য একটু আপত্তি করছিল, বিয়ে বাড়ির জমজমাট প্রোগ্রামে যাবি, এমন সাধারণভাবে যাওয়া ঠিক হবে? মায়ের কথা শুনে ভারী শাড়ি পরে বাইরের গরমে আসতে আসতেই নাতাশার অবস্থা খারাপ হতে যেত। বিয়ে নাতাশার কলিগ সিনথিয়া ডলেরও। ধনী পরিবারের আদরের মেয়ে ডল আসলে পুতুল পুতুল একটা মেয়ে। ওর বিয়েতে অফিসের সবার দাওয়াত। সেন্ট্রাল এসির ও কমিউনিটি সেন্টারে একটা আরামদায়ক পরিবেশ। আলোকোজ্জ্বল, ফুলের চারদিক। হাতের গিফট বক্সটা উপহার রাখা সেন্টারে রাখে। ডলের কাছে যেয়ে শুভেচ্ছা জানায়। ইস আপু, তোমাকে কি সুন্দর লাগছে। একদম শান্তি শান্তি একটা লুক। গরমের দিনে ঠান্ডা পানির মতো। এই মেয়েটা কেন জানি নাতাশাকে একটু বেশিই ভালোবাসে। অফিসে যেখানে কাদা ছোড়াছুড়ি চলে, ডল সেখানে ব্যতিক্রম। নাতাশাকে ভীষণ পছন্দ করে। তুমি হলে বিয়ের কনে। তার উপরে এমনিতেই একটা পুতুল পুতুল মেয়ে। তোমাকে একদম পরীর মতো লাগছে। আর তুমি করছো আমার প্রশংসা। আপু, আমার তো ভারী মেকআপ দেয়া, সাথে ভারী বেনারসি আর নানান রকম গহনা। কিন্তু এসব কিছু ছাড়াই তুমি স্নিগ্ধ, সুন্দর। হয়েছে রে বোন, হয়েছে। এখন বরের সাথে পরিচয় করিয়ে দাও তো। নতুন বরের সাথে পরিচিত হওয়ার পরে নাতাশা ওর অন্য আরো কলিগদের দেখতে পায়। সেখানে গল্প জমে ওঠে। ইরফানের জন্য বিয়ে বাড়িতে যাওয়া মানে শাস্তি দেয়া। ঘর কোনো কোনাবেন বলে ওর কুখ্যাতি আছে। যে কোনো অনুষ্ঠান ও সযত্নে এড়িয়ে চলে। কিন্তু তৌসিকের বিয়ে কিছুতেই এড়াতে পারল না। তৌসিক ওর মামাতো ভাই, কিন্তু সেই ছোট্টবেলা থেকেই ভীষণ ন্যাটা। ইরফান যেমন কম কথা বলে আর চুপচাপ প্রকৃতির, তৌসিক ঠিক তার উল্টো। ওর চঞ্চলতা, দুষ্টমি আর কথার ফুলঝুরি ছোটে যেন। ইরফানের কাছে ওর দুনিয়ার আবদার। বড় ভাইকে বেশিরভাগ সময় দুষ্টুমি করে বসে ডাকে। তৌসিক বিয়ে করছে প্রেম করে। মেয়েটা ওরই মতো প্রচুর কথা বলে, চঞ্চল প্রজাপতি। ওদের নিয়ে একদিন দামি রেস্টুরেন্টে খাইয়েছিল। ইরফানের মাথা ধরে গিয়েছিল। সেই তৌসিক বিকে বসলো, ইরফান বসো না, আসলে সে নাকি বিয়ে করবে না। এদিকে বিয়ের কনে ডলফোন দিয়ে কান্নাকাটি। বাধ্য হয়ে তেতো করলার জুস মুখে দেওয়ার মতো মুখ করে ইরফান ভাইয়ের বিয়েতে আসে। কমিউনিটি সেন্টার জুড়ে নানান সাজে সজ্জিত নারী পুরুষের সমাবেশ যেন। বিশেষ করে মেয়েদের সাজসজ্জা যেমন অতি রঞ্জিত, তেমনই ড্রেসের বাহার। কেউ লেহেঙ্গা তো কেউ গাউন, শাড়ি পরলেও তার এত কারুকাজ কোনটা বিয়ের কনে বোঝা যায়। তার সাথে ছবি, সেলফি তোলার হিড়িক। এক মেয়ে তো ইরফানকে ধরে একটা ছবি তুলে দেওয়ার জন্য। না করতে পারে না ইরফান। কিন্তু সমস্যা হলো, ছবি কিছুতেই সে মেকআপ সুন্দরীর মন মতো হয় না। বাচ্চা তুলে দেওয়ার পরে দুঃখিত বলে একটা অজুহাত দেখিয়ে দ্রুত সরে পড়ে। বিব্রতকর অবস্থায় ইরফান, পরিচিত কেউ দেখলে ওর মান ইজ্জতে ফালুদা হয়ে যাবে। পরিবারে ও বেরসি বলে পরিচিত। সোজা চলে যায় স্টেজে, তৌসিকের কাছে। কি ব্যাটা, বিয়ে তো করে ফেললি, তোর জন্য আজ আমার কত গঞ্জনা সইতে হলো। ইরফান বিরক্তির স্বরে বলে। কি হয়েছে, বসো। আরে ড্রেস খুঁজে পাচ্ছিলাম না। ওয়াশ থেকে আনা হয়েছে কিনা, মাকে জাস্ট এটুকু জিজ্ঞাসা করতেই কত যে কথা শোনালো। আমার নাকি লজ্জা নাই, ছোট ভাই বিয়ে করে ফেললো, এইসব হাবিজাবি। ছবি তোলার ঘটনা বলে না, ছোট ভাইগুলো বিচ্ছু।
জানতে পারলে মজা করে জ্বালিয়ে মারবে। তা বসো, কথা তো ঠিক। এইবার একটা বিয়ে করে ফেলো। তোমার তো কোন মেয়েই পছন্দ হয় না। দেখো বিয়ে বাড়িতে কাউকে পছন্দ হয় কিনা। হ, এইসব প্লাস্টিক সুন্দরীদের বিয়ে করলে সেই কবেই করতাম। আচ্ছা, আমাকে আর সময় না দিয়ে বউ এদিকে নজর দে। এ কথা বলে স্টেজ থেকে নামতেই একটা মেয়ের দিকে হঠাৎ করে নজর পড়ে ইরফানের। কচি কলাপাতা রঙের শাড়ি, চোখে কাজলা টানা, হালকা লিপস্টিক আর কপালের শাড়ির সাথে ম্যাচিং টিপ, ব্যাস এটুকুই সাজ। কিন্তু ভীষণ স্নিগ্ধতা ঘিরে আছে, ঠিক যেন মরুভূমিতে শান্তির ঝর্ণাধারা। কে মেয়েটি? কোন পক্ষের? তৌসিকের কেউ হলে তো ইরফানের চেনার কথা। তবে কি তৌফিকের বউ ডোলের কেউ? ভাবতে থাকে ইরফান, ওর চোখে মুগ্ধতার আবেশ। এই ডল, সবুজ শাড়ি পরা উনি তো নাতাশা আপু, তাই না? বিয়ের ফটোগ্রাফিতে একটা গ্রুপ ফটোতে নাতাশা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে তৌসিক। হুম, নাতাশা আপুকে তো তুমি ভালো করেই চেনো। তা হঠাৎ এই প্রশ্ন? ইরফান ভাই এক সবুজ শাড়ি পরা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি বলছো তুমি? সত্যি? প্রায় চিৎকার করে বলে উঠে ডল। তৌসিক ডলের মুখ চেপে ধরে আস্তে কথা বলতে ইঙ্গিত করে। এবার ডল ষড়যন্ত্র করার মতো ফিসফিসিয়ে বলে, তৌসিক, এটাই সুযোগ, এই দুই বান্ধবীকে এক করে দিই। কিন্তু তুমি জানলে কি করে যে ইরফান ভাই ক্রাশ খেয়েছে? তুমি তো জানো, ভাইয়ের সহজে কাউকে পছন্দ হচ্ছে না। তার মতে বর্তমান যুগে ভণ্ডামির শেষ নেই, তার উপরে মেয়েরা এত পরিমাণ ন্যাকামি করে আর অতিরিক্ত সাজসজ্জা, মেকআপ করে একদম উদ্ভট বেশি চলে যে এসব মেয়েদের উনি পছন্দ করে না। এদিকে বাড়িতে ইরফান ভাইয়ের মা মানে আমার ফুফু সেই খ্যাপা বিয়ে করছে না বলে। তো আমার বিয়ের দিন আমি খেয়াল করলাম সবুজ শাড়ি পরা নাতাশা আপুর দিকে উনি বেশ মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছেন। খোঁজও নিয়েছেন শুনলাম। কিন্তু আমাকে জানায়নি, আমি দুষ্টামি করব বলে। বিয়ের ব্যস্ততায় ভুলে গিয়েছিলাম। আজ ছবি দেখে মনে পড়ল। তা তোমার নাতাশা আপু আবার সিঙ্গেল নাকি মিঙ্গেল? আপু বেশ চুপচাপ টাইপের, বুঝলে। তেমন কিছু বলতে চায় না, কিন্তু ভীষণ রকম আন্তরিক একজন মানুষ। আপু আমাকে কত কাজে কতভাবে যে সাপোর্ট দিয়েছে এবং প্রতিনিয়ত সাপোর্ট দেয় তা বলার মতো না। উনার একবার খুব জ্বর হলো, আমি দেখতে গেলাম। তখন ওনার মা একসময় দুঃখ করে বললেন, আমার এত উচ্ছল প্রাণ চঞ্চল মেয়েটা কেমন নিয়ে গেছে। আমি ভাবলাম আঙ্কেলের মৃত্যুর পরে হয়তো এমন হয়েছে। কিন্তু আন্টি যখন বললেন যে হাসিমের বিশ্বাসঘাতকতাও নিতে পারেনি, তখন বুঝলাম ব্যাপারটা ভিন্ন। পরে একদিন আপুকে আচ্ছা করে চেপে ধরতেই জানালেন, ভার্সিটি লাইফ থেকেই একটা ছেলেকে ভীষণ ভালোবাসতেন। কথা ছিল ছেলেটার চাকরি হলেই দুই পরিবারের সম্মতিতে বিয়ে হবে। একসাথে এত কথা বলে থামে ডল। তৌসিক এক্সাইটেড হয়ে চাপা গলায় জিজ্ঞেস করে, তারপর? তারপর আর কি? এর মাঝে আঙ্কেল মারা গেল আর তোমাদের ছেলেদের প্রেম করতে তো বাপ মায়ের অনুমতি লাগে না, কিন্তু বিয়ে করতে গেলেই রাজ্যে বাহানা বাবা মা মেনে নিচ্ছে না, তাদের অমতে বিয়ে করলে সুখী হব না। এমন উদ্ভট অজুহাত দেখিয়ে এক ধনী লোকের মেয়েকে বিয়ে করে বেটা এখন আমেরিকা প্রবাসী। আর আপু, উনি আসলে সেই অবিশ্বাসের অসুস্থ বেড়াজাল থেকে বের হতে পারেননি। উনার ভাই তো আলাদা থেকে নিজের পরিবার নিয়ে দিব্যি ভালো আছে, আর আপু এখন আন্টির সাথে থেকে বেঁচে থাকার অভিনয় করে চলেছেন। আন্টির সেই অসহায় চাহনিটা যদি তুমি দেখতে তাহলে বুঝতে মেয়ের চিন্তায় তিনি কতটা দুশ্চিন্তায় আছেন। ডল চুপ হয়ে যায়। পরিবেশটা কেমন বেদনাদায়ক হয়ে যায়। তৌসিক মনে মনে অন্য হিসাব করতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক ইরফান আজ ফেসবুক খুলে বেশ ঘাটাঘাটি করছে। নাতাশা নামটা কয়েকটা বানানে সার্চ করলেও কিন্তু নাকাঙ্ক্ষিত মুখটা খুঁজে না পেয়ে হতাশ হলো। হঠাৎ করে মনে হলো তৌসিকের আইডিতে ওদের বিয়ের ছবিতে ডল নিশ্চয় ট্যাগ আছে, সেখানে কোন কমেন্ট বা লাইক থেকে নিশ্চয় নাতাশাকে পাওয়া যাবে। কিন্তু এসব পোস্টে প্রচুর লাইক কমেন্ট থাকে। বিরাট ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ালো, মনে মনে ভাবে ইরফান। তবু তৌসিকের আইডিতে ঢুকে ছবি দেখতে থাকে। ডলের সাথে ইরফান ফেসবুকে সংযুক্ত নেই, তবুও ওর আইডিতে ঢুকলো। না, লক করা নেই। আর বিয়ের সব ছবিতেই তৌসিককে ট্যাগ করা, বিদায় দেখতে সমস্যা হলো না।
আরে এই তো সেই মেয়েটা, নাতাশা মুখ দিয়ে উচ্চারণ করে ফেলল ইরফান। ডল আর নাতাশা একসাথে হাসছে এমন একটা ছবি। ছবিতে নাতাশাকে ট্যাগ করা নাতাশা হাসান। এবার ইরফান খুব খুশি মনে নাতাশার আইডিতে গেল। প্রোফাইল পিকচারে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়ানো একটা মেয়ের ছবি। সামনে অস্তগামী সূর্য, হালকা আলো ছায়ার খেলা পুরোটা ছবিতে। সমুদ্রের বাতাসে মেয়েটার শাড়ির আঁচল আর মাথার চুল উঠছে। কি অদ্ভুত সুন্দর ছবি, নিজে নিজে বলতে থাকে ইরফান। অদ্ভুত সরলতা ছবিতে ঘিরে, যদিও মেয়েটার মুখ বোঝা যায় না, কিন্তু তবুও কোথায় যেন এক আড়ম্বরহীন আভিজাত্য রয়েছে। ছবির নিচে ছোট্ট একটা ইন্ট্রো দেয়া, অতি সাধারণ একজন। ইরফানের শুধু মনে হয়, এই মেয়ে কখনোই অতি সাধারণ কেউ না, সাধারণের অবয়বে অতি অসাধারণ এক মানবী। যারা বর্তমান সময়ে আড়ম্বরে চলে না, অতি সাধারণ হয়ে অন্তরালে থাকার চেষ্টা করে, তারাই প্রকৃতপক্ষে অসাধারণ। ভাইরাল আর সেলিব্রিটি হওয়ার সস্তা সুযোগের সময়ে যারা নিজেকে গুটিয়ে রাখতে পারে, তারাই প্রকৃত মানুষ। নাতাশার কোন পাবলিক পোস্ট নেই। প্রোফাইল পিকচারও কয়েক বছর আগের। হঠাৎ চোখে পড়ল কয়েক লাইনের একটা ছোট্ট কবিতা। তোমার সাথে থাকবো বলে হাত বাড়িয়েছিলাম। তুমি ভেবেছিলে আমি বুঝি সাহায্য চাই। দম্ভ করে ফিরে গিয়েছিল। আমি দরিদ্র তাই। তোমার আসলে আমাকে ধরার সাহস নাই। ইরফান হোঁচট খায়। তবে কি মেয়েটা অন্য কোথাও এঙ্গেজড, নাকি কোন ব্যথা পেয়েছে কোথাও? ফেসবুক বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ইরফানের মাথায় ঘুরতে থাকে একটা লাইন, তোমার আসলে আমাকে ধরার সাহস নাই। ডলার একটু পর পর নাতাশা ডেস্কের আশেপাশে ঘুর ঘুর করছে। নিশ্চয় কোন ব্যাপার আছে, না হলে এই মেয়ে এত আসা যাওয়া করছে কেন? মনে মনে ভাবে নাতাশা। ডল, ব্যাপারটা কি বলে ফেলো। আপনি একটা অনুরোধ করব। কণ্ঠে মিশ্রতা আর অনুনয় ঝরে পড়ে। বলে ফেলো দেখি। আপু, আমার ইমার্জেন্সি শপিং এ যেতে হবে। তো? কাউকেই পাচ্ছি না। তৌসিক আগেই বলেছে আজও বিজি থাকবে। আরও আমার সাথে একটু শপিং এ যেতে চায় না। এটা নাকি একটা চরম বোরিং কাজ। আর আমার বান্ধবীরা সবাই আজ বিজি। তো কাল যাও। আপু, তুমি চলো না। প্লিজ প্লিজ। নো ওয়ে ডল। তৌসিকের মতো আমারও শপিংয়ে খুব বোর লাগে। আর তুমি যেভাবে এ দোকান সে দোকান ঘোরাঘুরি করো, আমার বাপও এত ধৈর্য নাই। পূর্বে দুই একবার ডলের সাথে শপিংয়ে গিয়েছিল নাতাশা। সেই কষ্টকর অভিজ্ঞতা থেকে বলে, আপু, আজ একদম বেশি ঘুরবো না। প্লাস তোমার প্রিয় কফি শপে কফি খাবো। দাঁত বের করে হেসে বলে ডল। খুব ঘুষ দেওয়া শিখেছ তাই না? এ কথায় ডল হি হি করে হেসে দেয়। এরপর নাতাশা আর না করতে পারে না। এই মেয়েটাকে আসলে বেশিই ভালোবাসে। দ্রুত কাজ শেষ করে বেরিয়ে পড়ে ডল আর নাতাশা। কয়েকটি দোকান ঘুরতেই নাতাশার এনার্জি শেষ প্রায়। ডলের হাত ধরে টানাটানি করে। এমন সময় ডল হঠাৎ চিৎকার দিয়ে ওঠে, ইরফান ভাই, আপনি এদিকে, কি ব্যাপার? ডলের এমন চিৎকারে ইরফান এবং নাতাশা দুজনে চমকে ওঠে। ইরফানের চমকটা আরো বেশি। নাতাশাকে দেখে ওর দুইটা হার্টবিট মিস হয়। কেমন যেন পানি পিপাসা পায়। নাতাশা আপু, ইনি হলেন ইরফান ভাই। তৌসিকের ফুফাতো ভাই, মেন্টর, গাইড, ফিলোসফার। বসো মানুষ বুঝলে আপু। অনেক প্রমিজিং পারসন। ইঞ্জিনিয়ার, উনার নিজের ফার্ম আছে। আসলে ওনার বাবা ছিল, কিন্তু ভাইয়ের কর্মদক্ষতা আর সততার গুণে সেটা আরো বড় হয়েছে। আর ইরফান ভাই, উনি হলেন নাতাশা আপু, আমার প্রিয় কলিগ, বড় আপু। ভীষণ ভালো, আন্তরিক আর উদ্যমী একজন মানুষ। একই সাথে আপু এত পরিশ্রমী যে আমাদের কোম্পানিতে ওনার উন্নতি অনেকের জন্য ঈর্ষণীয়। হড়বড় করে বলতে থাকে ডল। এদিকে ইরফান এবং নাতাশা দুজনই হতভম্ব হয়ে ডলের দিকে তাকিয়ে থাকে। দুজনই ভাবতে থাকে পরিচিত করার এক কেমন ধারা। এমনকি দুজনই একে অপরকে হাই হ্যালো বা কোন সৌজন্যমূলক বাক্য বিনিময় করতে ভুলে যায়। কিন্তু ডলের তাতে কি আসে যায়?
সে আরো উৎসাহের সাথে ইরফানকে জিজ্ঞাসা করতে থাকে, ভাইয়া, হঠাৎ শপিং এ? আপনাকে তো মানুষজনের মধ্যে দেখা পাওয়া দুর্লভ। কেন, আমি বন্য প্রাণী নাকি? মনে মনে বলে ইরফান, কিন্তু মুখে উচ্চারণ করে বলে না। একটু নার্ভাস টাইপের বিব্রতকর হেসে বলে, তা ঠিক, আমার এত ভিড় লোকজন ভালো লাগে না, কিন্তু কিছু কেনাকাটা ছিল, না এসে উপায় ছিল না। একদম আমার মতো অবস্থা। বিশাল একখান হাসি দিয়ে বলে ডল। এরপর হড়বড় করে বলে বসে, কিন্তু আমার কেনাকাটা শেষ, এখন কফি শপে যাব। চলুন ইরফান ভাই, আপনিও যাবেন। ইরফান এবার সত্যি বিপদে পড়ে। এই মেয়ে এত কথা বলে আর একটু সরলের জন্য কখন কি বলে বসে বোঝা মুশকিল। এর সাথে কোথাও বসা মানে সাক্ষাৎ বিপদকে দাওয়াত করে আনা। কিন্তু নাতাশার সাথে কফি খেতে পারবে, এত মেঘনা চাইতেন জলের উপরে। ইরফান যে ইন্ট্রোভার্ট, লাজুক টাইপের মানুষ, আজীবনে কফি খাওয়ার কথা বলতে পারত না। এখন যাবে কি যাবে না, এই দোলাচলে দুলতে থাকে ইরফান। এদিকে নাতাশা দলের উপর একটু বিরক্তই হয়। এমনিতেই সে শপিং এ আসতে চায়নি, তার উপরে অন্য একজনকে ডেকে নিয়ে আসছে কফি খেতে। বিব্রত লাগে নাতাশার। দলের টানাটানিতেই বলা যায় ইরফান কফি শপে আসতে বাধ্য হলো। এখন ওর বেশ নার্ভাস লাগছে। আজীবন ইন্ট্রোভার্ট ইরফান মেয়েদের সাথে তেমন মেশেনি। আসলে ওকে বুকওয়ান বলা যায়। পড়াশোনা আর গান শোনা, এছাড়া ওর তেমন জগৎ নেই। চারিদিকে নানাজনের সংসারে অশান্তি দেখে খুব ভয় পায়, বিয়ে করে আবার বিপদে পড়বে নাকি। আজ নাতাশার সামনে কি বলবে আর কি করবে বুঝে উঠতে পারছে না। নাতাশাও অনেকটা বিব্রত। এমন সময় নাতাশার মোবাইল বেজে ওঠে, রিংটোনে রবীন্দ্রসঙ্গীত। ওরে কি করিলে বলো পাইব, তোমারে রাখিব আখিতে আখিতে। দ্রুত ফোন রিসিভ করে নাতাশা। ওর মা ফোন দিয়েছে, কখন ফিরবে জানতে চেয়ে। খুব সংক্ষেপে কথা সেরে ফোন রাখতেই ইরফান বলে ওঠে, আপনি বুঝি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন? নাতাশা আরো একটু বিব্রত হলো। জি, পছন্দ। আসলে আমি ফোন ভাইব্রেশন করেই রাখি, কিন্তু শপিং এ ফোন আসলে বুঝতে পারবো কিনা এজন্য রিংটোন অন রেখেছি। ব্যাখ্যা দেওয়ার ভঙ্গিতে বলে নাতাশা, আসলে আমারও রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ, এজন্যই জিজ্ঞাসা করছিলাম। অনেকে তো সেকেলে ভাবে, আমার কিছু কিছু বন্ধু তো আমাকে চাচামিয়া বলেই ডাকতো শুধু এই রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য। রবীন্দ্রসঙ্গীত শুনে এজন্য খুশি হয়ে জিজ্ঞাসা করেছি। আপনি প্লিজ বিব্রত হবেন না। একসাথে বেশ কিছু কথা বলে অবাক হলো ইরফান। সে এত কথা বলতে পারলো? ইরফানের কথাতে অনেকটা স্বাভাবিক হলো নাতাশা। এদিকে দল সেই শুরু থেকে ব্যস্ত কফির সাথে কি খাওয়া যাবে সেটা নিয়ে। মেনুতে দেয়া খাবার সব নেই কেন, এটা নিয়ে ইরফান আর নাতাশার আড়ালে ওয়েটারের সাথে এক চোর ঝগড়াও করে ফেলল। রবীন্দ্রসঙ্গীতে আমার একটা বিষয় খুব ভালো লাগে, সেটা অবশ্য আমার নিজস্ব একটা উপলব্ধি। আমার কাছে মনে হয়, রবীন্দ্রসঙ্গীতে নিজেকে নিবেদন করার যে তীব্র আকুতি, প্রেম আর পূজাকে যেভাবে সমপর্যায়ে নিয়ে গেছে, এটা বেশ ব্যতিক্রম লাগে আমার কাছে। আর আমি মূলত রবীন্দ্র ভক্ত হয়েছি আমার বাবার কাছ থেকে। উনি ভীষণ রবীন্দ্র ভক্ত ছিলেন। সকালবেলা চা খেতেন রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে। আমি তখন একটু একটু করে বড় হচ্ছি। আমার মনে আছে, আমি মাথার দুই পাশে বেনি দুলিয়ে গুনগুন করে গাইতাম, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে তোমায় পাইনি আমি। নাতাশা অনেক কিছু বলে থামে। রবীন্দ্রসঙ্গীতের সাথে ওর ছেলেবেলা, ওর বেড়ে ওঠা এবং সর্বোপরি ওর বাবার স্মৃতি জড়িত। এজন্য নিজের সাথে নিজে কথা বলার মতো করে বলতে থাকে। সামনে যে সদ্য পরিচিত ইরফান, ওর সেটা মনে থাকে না। এদিকে ইরফান মন্ত্রমুগ্ধের মতো নাতাশার কথা শুনছে। ওর কেন যেন মনে হয়, সামনে নাতাশা নয় বরং রবীন্দ্রনাথের শেষের কবিতা থেকে লাবণ্য উঠে এসেছে। আপনি কিছু মনে করবেন না। আসলে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন তো, এজন্য ওনার যে কোন স্মৃতি আমাকে ভীষণ নস্টালজিক করে। কিছু মনে করার তো প্রশ্নই ওঠে না। বরং ভালো লাগছে এই ভেবে যে রবীন্দ্র ভক্ত কারোর সাথে পরিচিত হতে পেরেছি। দল ওদের থেকে কিছুক্ষণ ইচ্ছা করেই দূরে ছিল।
খাবারের অর্ডার দেওয়ার নাম করে আর একটু ফ্রেশ হওয়ার বাহানায় কিছুটা সময় ছেড়ে দেয়, কিন্তু এবার ফিরে আসে, না হলে দৃষ্টিকটু লাগতে পারে। কফি এবং সাথে টফি সবই চলে আসছে। চলুন খেতে খেতে কথা বলি। ইরফান ভাই, আপনার অফিসে একদিন যেতে চাই। আপনার একান্ত ভক্ত তৌসিফ বলে, আপনি নাকি দারুণভাবে নিজের অফিস সাজিয়েছেন। অবশ্যই আসবে। আসলে তৌসিফ কতটুকু কি বলেছে জানি না। ভালোবাসলে মানুষ একটু বেশি বলে, আমি একটু গাছগাছালি রাখার চেষ্টা করেছি মাত্র। বাহ, দারুণ ব্যাপার তো। আমারও গাছ পাখি এসব ভালো লাগে, কিন্তু শহরে এসবে দেখা পাওয়া মুশকিল। আপনি আসুন একদিন আমার অফিসে। খুব বেশি কিছু না করতে পারলেও মোটামুটি চেষ্টা করেছি। এসব গল্পে দল খুব একটা ইন্টারেস্ট পাচ্ছে না। সে মোবাইলে তৌসিফকে নক দেয়। বিরাট খবর, দারুণ ব্যাপার। শুনলে ভিমনি খাবে। আমাকে এবার গিফট না দিলে হবে না। হে হে হে। আমার মায়ের মনটা আজ ভালো মনে হচ্ছে। এ কথা বলে নাতাশা রুমে ঢোকে সালেহা বেগম। নাতাশা কিছু বলে না, মাকে জড়িয়ে ধরে। মা না থাকলে কিভাবে যে জীবনটা পার করত। নাতাশা মনে মনে ভাবে, শাহেদের প্রতারণা, বাবার মৃত্যু, ভাইয়ের আলাদা হয়ে অন্যত্র থাকা সব মিলায় নাতাশার জন্য ভীষণ রকম সংকটকাল চলছে। তখন এই মায়ের তাকে জড়িয়ে ধরে ছায়া দিয়ে, গভীর মমতা দিয়ে ধরে রেখেছে। সাহস দিয়েছেন, ঘুরে দাঁড়ানোর শক্তি হয়েছেন। বাঙালি সমাজে বেশিরভাগ পরিবারের ছেলে মেয়েরা কোন সম্পর্কে জড়ালে, সেই সম্পর্ক যদি না টেকে তাহলে পরিবার খুব একটা সাপোর্ট দিতে চায় না। বিশেষ করে মেয়েদের পরিবার এক্ষেত্রে অন্যত্র বিয়ে দিতে পারলে বাঁচে যেন। মেয়েটাও ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে এসব মেনে নেয়। কিন্তু নাতাশার মা এক্ষেত্রে ব্যতিক্রম। নাতাশার অতীত সম্পর্ক নিয়ে কখনোই কটু কথা বলেননি। উনি ভুলেও এই প্রসঙ্গ তোলেন না। বরং নাতাশাকে বলেন সময় নিতে। দেখে শুনে যাকে জীবনে জোড়াতে পারবে, বুঝবে তার সাথে বাকিটা পথ পাড়ি দিতে। মা দেখো ডল আজ শপিং এ নিয়ে জোর করে এই শাড়ি কিনে দিয়েছে। নীল তাঁতের শাড়ি। বলি কিনা এই শাড়ি পরলে আমাকে হুমায়ুন আহমেদের নায়িকা রূপা লাগবে। এটা ভেবেই আমি হাসছিলাম। আর এখন তো তেমন শাড়ি পরা হয় না। পরতে তো পারিস মা। শাড়ি পরলে তোকে কি যে সুন্দর লাগে। দেখ মা, অতীত নিয়ে বাচ্চা যে আমরা অনেক সময় বর্তমানে সামনে থাকা আনন্দগুলো উপভোগ করতে পারি না। অথচ এই বর্তমানে অতীত হয়ে আরেক আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। নাতাশা কিছু বলে না। ধীরে ধীরে জানালার কাছে দাঁড়ায়। আজ মনে হয় পূর্ণিমা। চাঁদের আলোয় পুরো পৃথিবী ভেসে যাচ্ছে। অবচেতন মনে গুনগুন কর। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো। রবীন্দ্রসঙ্গীত গাইতেন ইরফানের কথা মনে হয়। কেমন সরল একটা চেহারা। চোখে চোখ পড়লে কেমন বোকা বোকা হাসি দেয়। লোকটা মনে হয় ইন্ট্রোভার্ট। এই ধরনের মানুষ যখন কথা বলে হড়বড় করে কথা বলে। হঠাৎ ইরফানকে নিয়ে এত ভাবছে কেন? শাহেদ ওইভাবে চলে যাওয়ার পর কোন ছেলেকেই ওর বিশ্বাস হতে চায় না। ভার্সিটি লাইফে কি তুমুল প্রেম করে সময় পার করেছে। কত বৃষ্টিতে ভিজেছে, রিকশায় ঘুরেছে পুরো শহর। তবে বন্ধুত্ব ছিল আরো বেশি, ওর পাশে ছায়া হয়ে থেকেছে। অথচ বিয়ের কথা বলায় তখন মনে হলো, ওর বাবা মা পছন্দ করবে না। মুখটা কেমন তেতো হয়ে যায়। মন থেকে এই স্বার্থপর মেরুদণ্ডহীন লোকটার নাম সরিয়ে ফেলে। অনেকদিন ফেসবুকে কোন ছবি দেয়া হয় না। আজ ডল শপিং এ ঢুকেই একটা ছবি তুলেছিল, সেটাই আপলোড করে ডলকে ট্যাগ করে। ডল এদিকে তৌসিকের সামনে রীতিমতো হাত পা নেড়ে দারুণ উচ্ছ্বাসের সাথে বলে যাচ্ছিল আজ কি দারুণ ঘটনা ঘটেছে। তুমি জানো ইরফান ভাই কেমন উৎসাহে নাতাশা আপুর সাথে কথা বলছিল। আর নাতাশা আপু কেমন সাবলীল। এবার কিছু একটা হবে দেখো। উফ, আমার ভাবতেই দারুণ লাগছে। এভাবে যখন নাতাশা আপুকে নিয়ে বের হবা আমাকে জানাবা আর আমি ইরফান ভাইকে বিভিন্ন বাহানায় সেখানেই পাঠাবো। মানে তোমার কারসাজি? ইয়েস ডার্লিং। এখন তুমি ইরফান ভাইকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দাও যাতে তোমার সাথে নাতাশা আপুর তোলা ছবিগুলো দেখতে পারে।
আল্লাহ তোমার কত বুদ্ধি! হুম, বুদ্ধি তো আছে, খালি একটা বোকার মতো কাজ করেছি। কি কাজ? তোমাকে বিয়ে করেছি। এবার দল তেড়ে আসে। তৌসিক ভয় পাওয়ার ভঙ্গিতে অন্য ঘরে চলে যায়। ইরফান বাসায় ঢুকেই দেখে মা কার সাথে যেন বেশ জোরে জোরে সিরিয়াস মুডে কথা বলছেন। ইরফান সেটা ততটা পাত্তা না দিয়ে বাবার রুমের দিকে যায়। ওর বাবা আশফাক আহমেদ এখন বলা যায় অবসর জীবন যাপন করছেন। উনি অনেকটা অদ্ভুত খেয়ালি টাইপ মানুষ। জীবনে প্রচুর কষ্ট করেছেন, উন্নতিও করেছেন। তারপর একদিন মনে হলো না, আর বৈশিক্ষণ কাজ করবেন না। এরপর ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ান, ছবি তোলেন। বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত আছেন। ইরফানের মা তাহেরা সুলতানা একদম বিপরীত মানুষ। উনি পুরোপুরি বৈশ্বিক একজন নারী। ইরফানের বাবার এই হঠাৎ সন্ন্যাস টাইপ ব্রত নিয়ে প্রথম দিকে বেশ চিল্লাচিল্লি করেছেন, কিন্তু যখন দেখলেন কাজ হচ্ছে না এবং ইরফান বেশ দায়িত্ব নিয়ে অফিস সামলাচ্ছে, তখন আর কিছু বলেননি। বাবা, কি করছো? এই ছবিটা দেখ ইরফান। এই পথশিশু মেয়েটা ফুল হাতে কি চমৎকার হাসি দিয়েছে! দারুণ না ছবিটা? বাহ, খুব সুন্দর ছবি বাবা। তোমাকে আমার কিছু কথা বলার আছে বেটা। বলো বাবা। দেখো, তোমাকে আমি কখনোই কিছু চাপিয়ে দিইনি। আমি ইঞ্জিনিয়ার বলেই তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে বলিনি। বরং তুমি নিজেই পছন্দ করে এই সাবজেক্টে পড়েছো। আবার আমার ফার্মেই যে তোমাকে কাজ করতে হবে সেটাও বলিনি। অবশ্য তোমার মা কয়েকবার বলেছে আর তুমিও তাতে রাজি হয়েছ। এজন্য আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ। আমার মনে হয়েছে, জীবনে অনেক তো টাকার পেছনে ছুটলাম, এবার একটু উপভোগ করি। ছোট ছোট কত কিছু উপভোগ করিনি। এক কাপ কফি নিরিবিলি খাওয়া হতো না বহুকাল। মানুষের জীবন কাছ থেকে দেখার, তাদের জন্য কিছু করার তীব্র ইচ্ছা ছিল। তুমি সেই ইচ্ছা পূরণ করেছো। এখন তুমি যখন বললে বিয়ের বিষয়টাতে তাড়াহুড়া না করতে, আমরা বিশেষ করে আমি মেনে নিলাম। কারণ সংসার জীবন একবার শুরু হলে আর নিষ্কৃতি নেই। কিন্তু সবকিছুরই তো একটা সময় আছে বাবা। তোমার এখন সংসার জীবন শুরু করার সময়। তোমার মা বিশেষ করে এই ব্যাপারে ভীষণ চিন্তিত। তুমি এবার বিয়ের ব্যাপারে একটু সিরিয়াস হও। ইরফান চুপ করে মন দিয়ে বাবার কথা শুনে। কেন যেন চোখের সামনে হঠাৎ করে নাতাশা ছবি ভেসে আসে। এমন একটা মেয়ে জীবন সঙ্গী হলে ইরফানের বিয়েতে আপত্তি করতো না। কিন্তু লাজুক ইরফান সে কথা কাউকে বলতে পারে না। শুধু এটুকুই বলে, তোমরা যেভাবে ভাবো, আমার আপত্তি নেই। কিন্তু বিড়ম্বনা শুরু হয় পরদিন বিকালে। তাহেরা সুলতানা হঠাৎ করে ইরফানকে কল দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলে। ইরফান অপ্রস্তুত হয়ে যায়। মা, এভাবে মেয়ে দেখা যায়? হঠাৎ করে কোন প্রস্তুতি নেই, কিছু না। মেয়ে দেখতে বলেছি ইরফান, বিয়ে করার কথা বলিনি। আর এরা আমাদের আত্মীয়ের মধ্যে। তোমার ছোট খালামণি ননদের মেয়ে। বিয়ে শেষ করেছে। আরে, তোমাকে তো ওর বায়োডাটা অনেক আগেই দিয়েছি। তুমি তো তখন এখন না বলে আর এগোতে দিলে না। কাল তো বাবাকে বলেছো, তোমার এখন সমস্যা নেই। কিন্তু মা, আজই যে দেখা করতে যেতে হবে এমন কিছু বলনি। বাসায় এসে ড্রেস পাল্টে একসাথে যাবো চলো। এরপর আর কথা চলে না। মায়ের সাথে বেশি তর্ক করতেও ইরফানের ভালো লাগে না। বাসায় আসে রেডি হতে। বেশ নামকরা একটা চাইনিজ রেস্টুরেন্ট। সন্ধ্যা কেবল শুরু হওয়াতে নানা লোকের আনাগোনা। চাইনিজ রেস্টুরেন্টের নিয়মে একটা আলো ছায়ার খেলা চলছে। ইরফান ওর মায়ের সাথে এসেছে, বাবাকেও আসার সময় ইরফান অনেকটা ধরে এনেছে। মেয়ের না তিন্নি। চোখা টাইপের সুন্দরী, বেশিক্ষণ তাকানো যায় না। এর উপর সুন্দর করে সেজেছে। পাকিস্তানি থ্রি পিস পরা, চেহারা, ড্রেসে ঐশ্বর্য এবং আভিজাত্য ঠিকরে পড়ছে। তিন্নির মা আর ইরফানের মা বেশ হেসে হেসে নিজেদের মধ্যে কথা বলছেন। ইরফানের বাবা কথা বলছেন তিন্নির খালার সাথে। ওর বাবা আসেননি। বেচারা ইরফান চুপচাপ বসে আছে। তিন্নির মা কায়দা করে ওদের জন্য অন্য একটা টেবিলে দিয়ে দিলেন আলাদা করে কথা বলার জন্য।
কিন্তু ইরফান বুঝতেই পারছে না কি বলে কি শুরু করবে। আপনি তো ইঞ্জিনিয়ার সেটা জানি, এর বাইরে আর কিছু? কোন হবি বা আর কিছু করেন? না, আসলে আমি খুব ঘরকোনা টাইপ মানুষ। বই পড়তে পছন্দ করি। বাবা এখন মানুষ বই পড়ে? সোশ্যাল মিডিয়ার যুগে বই পড়ার সুযোগ পায়। আমি খুব আনসোশাল। আর হ্যাঁ, গান শুনতে পছন্দ করি। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। আমি ভীষণ হইচই করা একজন। ঘুরতে পছন্দ করি, আড্ডা দিতে। আর গান বলতে রক টাইপের গানই আমার পছন্দ। মনে মনে হতাশ হয় ইরফান। তার সাথে তো কিছুই মেলে না। মা তো এই মেয়েকেই পছন্দ করে বসে আছে। আজ দিনটা বৃষ্টি বৃষ্টি, চৈত্রের দাবদাহে একটু শান্তির পরশ যেন। ইরফান মন মরা হয়ে অফিসে বসে আছে। মনের মধ্যে একটা লাইন ঘুর পাক খাচ্ছে এমন দিনে তারা বলা যায়, এমন ঘর ঘোর বর্ষায়। কিন্তু ইরফানের সাথে যা বিয়ের কথাবার্তা চলছে, তার সাথে কি মনের সব কথাই বলতে পারবে? এসব মনে হয়েই আরো মন খারাপ হয়ে যায়। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। মুড একটু ভালো করতে এক কাপ কফি নিয়ে বসেছিল, কিন্তু সেটা ঠান্ডা হওয়ার পথে। হঠাৎ রুমে দরজা ঠেলে প্রবেশ করে তৌসিক। এভাবে না বলে কয় একমাত্র সে আসতে পারে। এই বৃষ্টির মধ্যে কেমনি কি? আমার একখান দাঁড়িয়ে আছে ব্রো। হুম, সে তো বুঝলাম, কিন্তু কি এমন ঘটনা যে এই বৃষ্টির মধ্যে হাজির? জীবন মরণ সমস্যা। কিন্তু আমার না, আপনার। আমার? ইস, আপনি নাকি বিয়ে করতে যাচ্ছেন? তা আমাকে তো কিছুই জানালেন না। আমি নিজে জানলে তো তোমাকে জানাবো। মা এখানে একদম স্বেচ্ছাচারী শাসকের মতো আচরণ করছেন। উনার পছন্দে বিয়ে করতে হবে, না হলে নাকি আমার বিয়েই হবে না। কাল হঠাৎ দেখে বিয়ে ঠিক করেছেন। এই যেন উঠো ছোড়া তোর বিয়ে। কিন্তু দাদা, ফুফু ওই মেয়ের ব্যাপারে ঠিকমতো খোঁজ নিয়েছেন তো? আমাদের তো আত্মীয়ের মধ্যে মেয়ে পক্ষের রিভিউ কিন্তু ভালো না। টাকা পয়সা আছে কিন্তু অহংকারী স্বার্থপর টাইপের ওরা। তোর ফুফুকে যেয়ে বোঝা। আমাকে কেন বলছিস? কারণ জীবনটা তোমার, বিয়ে তোমার, আর আমি এসব বলে ফুফুর দৌড়ানি খাবো নাকি? ফুফু তখন বলবে নিজে তো বিয়ে করে ঠিকই সংসার করছো, আমার ছেলের বেলায় ভাঙেনি। ধুর, চল ভালো কোন রেস্টুরেন্ট থেকে ভুনা খিচুড়ি আর কষা মাংস খেয়ে আসি। ভালো খেলে মাথায় বুদ্ধি খেলে। দারুণ বলেছ, বসো। এজন্যই তোমাকে আমার পছন্দ। বিয়ের দিন ঠিক হয়। এদিকে ইরফান টেনশনে শুকিয়ে যাচ্ছে। একবার ভাবে অপছন্দের মেয়েকে নিয়ে কিভাবে সংসার করবে, আবার ভাবে আস্তে আস্তে মানিয়ে যাবে। কিন্তু এর সপ্তাহ খানিক পরেই তৌসিক উঠতে উঠতে আসে। ভাইয়া, কাহিনী চলছে বাসায়। কি হয়েছে? তোমার হবু শাশুড়ি নাকি কথায় কথায় ফুফুকে মানে তোমার মাকে বলে ফেলেছে মেয়ে দেশে বাইরে সেটেল হওয়ার ইচ্ছা। এখন তোমার মা মানে আমার ফুফু তো এটা শুনে তোমার মামি মানে আমার মায়ের কাছে হাউকাউ করছে। কি আমার মা তোমার মামি, ফুফু এসব শুরু করেছিস? ঘটনা স্পষ্ট করে বল। ঘটনা হলো তিন্নির এবং ওদের বাবা মায়ের ইচ্ছা, তিন্নি ওর স্বামীসহ দেশে বাইরে সেটেল হবে। তিন্নির খালারা বাইরে থাকেন, তারাই নাকি ব্যবস্থা করবে। কিন্তু তোমার মা এটা শুনে খেপেছেন। তুমি একমাত্র ছেলে, তোমাকে ওনারা ছাড়তে চান না। আর আরো একটা ব্যাপার হলো, দেশে থাকলেও তিন্নি আলাদা ফ্ল্যাটে থাকতে চায়। এখন তোমার মা তো কয় বিয়া হইতো না। আমার বিয়া না হইলে তোর এত খুশি কি আছে? তোমার তিন্নির মতো কেটকি দিয়ে হবে না, তোমার লাগবে লাবণ্য। লাবণ্য কই পাবো রে? আছে তো, বসো, খুঁজলেই পাবেন। রহস্যময় হাসি হাসে তৌসিক। কেন ডেকেছি সেখানে? ভাইয়া, আপনার জীবনে লাবণ্যের খোঁজ দিতে। চাপা গলায় বলে ডল। না, এই মেয়েটা পেটে কিছুই রাখতে পারে না, মনে মনে ভাবে তৌসিক। ভাইয়া, আগে বসো তো। পরিবেশ শান্ত করতে এক কথা বলে তৌসিক আর ডল আজ ইরফানকে একটা কফি শপে ডেকেছে, ওর বিয়ের ব্যাপারে বলার জন্য।
কিন্তু এই ইন্ট্রোভার্ট লোককে কিভাবে যে ইজি করবে বুঝতে পারছে না। দেখো ভাইয়া, তোমাকে আজ হোক কাল হোক বিয়ে করাই লাগবে, কারণ এটাই সমাজের নিয়ম। আর কিছু না হোক একজন সঙ্গীর জন্য এবং বাচ্চার জন্য এই সামাজিক প্রথাটা মানতেই হয়। সেক্ষেত্রে সমমনা না হলে এই জীবনে চলা অসম্ভব। এমনিতেই আমরা আলাদা আলাদা পরিবারে, আলাদা কালচারে বড় হই, তার উপরে যদি পছন্দ অপছন্দ একেবারেই আলাদা হয়, তাকে সেই সংসার জীবন চালানো কঠিন। তিন্নির সাথে ঘটনাক্রমে বিয়ে হয়নি, বেঁচে গেছো কারণ সে মোটেও তোমার টাইপের না। এখন ফুফু আরেকটা তিন্নি ধরে আনার আগেই নিজেই একজনকে পছন্দ করে আনো। আমি কাকে কোথা থেকে পছন্দ করে আনবো? আমি তো মেয়েদের সাথে ভালো করে কথাই বলতে পারি না, অসহায়ের ভঙ্গিতে বলে ইরফান। ডলের খুব মায়া লাগে। সে হড়বড়িয়ে বলে ওঠে, আমার নাতাশা আপু কিন্তু আপনার জন্য পারফেক্ট। খুব সাধারণ কিন্তু অসাধারণ মায়াবী একজন। আর হ্যাঁ, রবীন্দ্র ভক্ত। হাসে ডল, আর এদিকে বিব্রত হয় ইরফান। ওর মুখে রক্ত এসে জমা হয়। তোমার নাতাশা আপু ভালো, সন্দেহ নেই, কিন্তু তুমি তো বলো উনি আপাতত বিয়ে বা কোন সম্পর্কে জড়াতে চান না। তাহলে কি করে হবে? আরে আপুকে একজন ধোঁকা দিয়েছিল বলেই না এমন বলেন। কিন্তু ইরফান ভাইয়ের মতো এমন নিপাট ভালো মানুষ উনার জীবনে আসলে উনি নিশ্চয় সাদরে গ্রহণ করবেন। এদিকে ইরফান এখান থেকে বের হতে পারলে বাঁচে। ভাইয়া, আমি জানি তুমি নাতাশা আপুকে অনেকটাই পছন্দ করো। এখন আপুর সাথে কিছুদিন দেখা সাক্ষাৎ করে বোঝার চেষ্টা করো, আর একই সাথে ওনাকে বুঝতে দাও যে পৃথিবীতে সব নারী যেমন ভালো না, ঠিক তেমনি সব পুরুষ খারাপ না। আমরা তোমার সাথে আছি, বিভিন্নভাবে তোমাকে হেল্প করবো, অবশ্যই নাতাশা আপুকে বুঝতে না দিয়ে। তৌসিফ থামলেও ইরফান চুপ করে থাকে। বুঝতে চেষ্টা করে এই অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েটার কাছে যাবে কিভাবে। কয়েকটা দিন পার হয়ে যায় প্রত্যেকের নিজ নিজ কর্মব্যস্ততায়। ইরফানের মা নিজেও চুপ হয়ে যান। তিন্নিদের স্বার্থপরতা দেখে উনি থমকে গিয়েছেন। ডল আর তৌসিফ বিভিন্ন রকম প্ল্যান করতে থাকে, কিন্তু ঠিকঠাক বাস্তবায়ন করতে পারে না। কিন্তু মানুষের চেষ্টার বাইরে ভাগ্য বলেও কিছু একটা আছে। দুইজন একাকী মানুষের কাছে আসার সুযোগ করে দেওয়ার জন্য মিরাকল বা ভাগ্য অনেক কিছুই ঘটতে পারে। এগুলো অনেক সময় বেশি নাটকে বা সিনেমাটিক মনে হয়, কিন্তু বাস্তব জীবন আসলে আরো বেশি সিনেমাটিক। আমরা তলিয়ে দেখি না, তাই বুঝি না। সেদিন নাতাশা গিয়েছিল একটা ডায়াগনস্টিক সেন্টার থেকে ওর মায়ের একটা টেস্টের রিপোর্ট আনতে। বের হতেই ঝুম বৃষ্টি। একটা রিক্সা, সিএনজি কিছুই ওর বাসার দিকে যেতে চায় না। এদিকে রাস্তার পাশে দাঁড়িয়ে রিক্সা, সিএনজি খুঁজতে যেয়ে ভিজেই গেছে অনেকটা। এমন সময় নাতাশার একদম পাশে এসে খুব সাবধানে একটা গাড়ি থামে। দরজা খুলে বলে, উঠে পড়ুন, খুব বৃষ্টি। হঠাৎ করে ইরফানকে দেখে অবাক হয় নাতাশা, কিন্তু এমন বৃষ্টির মধ্যে আর ভাবাভাবি না করে উঠে পড়ে। মায়ের কিছু রিপোর্ট নিতে এসেছিলাম, কিন্তু এমন বৃষ্টিতে কিছুই পাওয়া যায় না। এদিকে এই ডায়াগনস্টিক সেন্টারে এমন ভিড় বসা যায় না, তাছাড়া এসব জায়গায় বসতে ভালো লাগে না। চারিদিকে কেমন রোগ, মৃত্যুর গন্ধ যেন। দরজা লাগিয়ে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বলে নাতাশা, ইস, আপনি একদম ভিজে গিয়েছেন। গাড়িতে তো তেমন কিছু নাই, আপাতত এই টিস্যু দিয়ে যতটা পারেন মুছে নেন। ইরফান একটা টিস্যু বক্স এগিয়ে দেয়। আজ ড্রাইভার না আসাতে ইরফান নিজেই ড্রাইভ করে অফিস থেকে ফিরছিল। কিছু দূর আসতেই এমন তুমুল বৃষ্টি, রাস্তায় পানি জমে যাচ্ছে। এদিকে নাতাশাকে পেয়ে ইরফানের যেমন ভালো লাগছে, ঠিক তেমনি আশঙ্কা হচ্ছে মেয়েটার আবার জ্বর না চলে আসে। শহরের রাস্তাগুলোর পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ। একটু বৃষ্টি হলেই এমন অবস্থা হয় যে গাড়ি বাদ দিয়ে নৌকা নিয়ে চললে ভালো হয়। ইরফান তার গাড়ি নিয়ে এখন যে রাস্তায় চলছে, সেই রাস্তার অবস্থা ঠিক এমন। গাড়ির চাকার উপর পানি, পানিতে কয়েকটা সিএনজি আটকে আছে। এখন বৃষ্টির ফোঁটা কম হলেও বাড়তি দুর্যোগ হিসেবে যোগ হয়েছে আকাশে বিজলি চমকাচ্ছে। হঠাৎ হঠাৎ বজ্রের শব্দ। এমন অবস্থায় বাইরে থাকা মোটেও নিরাপদ নয়। নাতাশা, গাড়ি চালানোই তো দুষ্কর, তার উপর বজ্রপাত হচ্ছে। এখন তো এভাবে বাইরে থাকা ঠিক নয়, কোথাও দাঁড়াতে হবে।
চিন্তিত ভঙ্গিতে বলে ইরফান। ওর নিজেকে নিয়ে মোটেও ভাবছে না। সাথে নাতাশা আছে, ওর নিরাপত্তা নিয়ে দারুণভাবে চিন্তিত। নিচের ঠোঁট কামড়ে আছে, কপালে কয়েকটি ভাঁজ। নাতাশাও পরিস্থিতি বুঝতে পারছে। এদিকে ইরফানের মুখে দুশ্চিন্তার ছায়া টের পায়। দ্রুত সমাধান খুঁজে। এখানেই থামেন, ওই বাম পাশে একটা কফি শপ আছে, আপাতত সেখানে বসি। এই পানি নামতে কমপক্ষে 1 ঘন্টা লাগবে। আর দেখুন এর সামনে পার্কিং এর ব্যবস্থাও আছে। দ্রুত চলুন। ইরফান আর ভাবে না। নাতাশার পক্ষ থেকে এই প্রস্তাব আসাতে সে স্বস্তি বোধ করে। ইরফান বললে কি ভাবতো এই চিন্তাতে সে কিছু বলেনি। এদিকে মেয়েটা ভিজে গেছে, এজন্য চিন্তা হচ্ছে। ইরফান দ্রুত গাড়ি পার্ক করে অনেকটা দৌড়ে ঘুরে এসে নাতাশার গাড়ির দরজা খুলে দেয়। তারপর গাড়ি লক করেই ছুটে কফি শপের কাছে দরজা খুলে দেয়। এখন কফি শপের অসময় বলা যায়, দুপুরের পরপর। তার উপরে ঝুম বৃষ্টি। তেমন লোকজন নেই বললেই চলে। নাতাশায় জানালার ধারে একটা টেবিলে চেয়ার টেনে বসে। ইরফান একটু আসছে বলে কাউন্টারের দিকে যেয়ে ওয়েটারের সাথে কিছু একটা বলে দরজা ঠেলে বাইরে যায়। নাতাশা বোঝে না ইরফান কেন বাইরে গেল। আবার ভাবে হয়তো কোন প্রয়োজন। এর মধ্যে ওয়েটার এসে ওর মাথার উপরে চলা এসির পাওয়ার কমিয়ে দেয়। ওহ, শান্তি লাগছে। এমনিতেই বৃষ্টিতে ভিজেছে, তার উপরে এসির বাতাসে ওর কাঁপন ধরে যাচ্ছিল। ধন্যবাদ ভাইয়া, আসলেই শীত করছিল। জি স্যারই আমাকে বললেন, এজন্য পাওয়ারটা কমিয়ে দিলাম। অবাক হয় নাতাশা। এই ছেলেটা খুব ভদ্র এবং বেশ কেয়ারিং, বুঝতে পারে। যেভাবে দরজা খুলে তাকে গাড়ি থেকে বের হতে সাহায্য করলো এবং কফি শপে ঢোকার সময় এগিয়ে এসে দরজা খুলে দিল, তাতে বোঝা যায় অত্যন্ত ভদ্র এবং পরিমিতি বোধ সম্পন্ন। কিন্তু সে গেল কোথায়? ইস, ফোনটা ব্যাগে ছিল, দেখা দরকার। নিশ্চয় মা ফোন দিয়ে খুঁজে হয়রান হচ্ছে। দ্রুত মোবাইল বের করে মায়ের সাথে কথা সেরে নেয়। আরো কয়েক মিনিট পরে ইরফান হাতে একটা প্যাকেট নিয়ে ঢোকে। অত্যন্ত সংকুচিত হয়ে বলে, আপনি ভিজে গেছেন। এদিকে বাসায়ও ফিরতে পারছেন না। রোকার মুখে দেখলাম পাশে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে। এজন্য একটা তোয়ালে কিনে এনেছি। জানি না কি মনে করবেন, আপনি একটু চুল মাথা মুছে ফেলুন। এখনকার বৃষ্টির পানিতে জ্বর হয়। নাতাশা তো অবাকের উপর অবাক হওয়ার পালা। ইরফানের মুখ দেখেই বোঝা যায় অত্যন্ত আন্তরিক কাকুতি। সেখানে একটা সরলতা ছায়া আছে। নাতাশা কোন কথা না বলে প্যাকেটটা নিয়ে তোয়ালে বের করে মাথা আর চুল আলতো করে মুছে নেয়। আসলেই তার জ্বর আসার ভয় হচ্ছিল। ইরফানের মনে হয় সে অন্যতম সুন্দরতম একটা দৃশ্য দেখছে। একজন নারী তার ভেজা চুল মুছছে, এখানে পদ্ম ফুলের মতো সহজাত সৌন্দর্য ফুটে আছে যেন। ঠিক সেই সময় ওয়েটার স্যান্ডউইচ আর গরম কফি নিয়ে আসে। আপনারটা কই? একটা করে কেন? অবাক হয়ে জিজ্ঞাসা করে নাতাশা। আপনার আগে কফি খাওয়া দরকার। ঠান্ডা লাগছে, এজন্য আপনাকেই আগে দিতে বলেছি। আমারটা আসছে। কিন্তু স্যান্ডউইচ কেন আবার? কখন খেয়েছেন জানি না তো, খালি পেটে কফি খেলে অ্যাসিডিটি হবে। গম্ভীর হয়ে যায় নাতাশা। চুপচাপ খেতে থাকে। এরপর হঠাৎ বলে ওঠে, আচ্ছা, আপনি কি সত্যিই এমন কেয়ারিং নাকি আমাকে এভাবে দেখাচ্ছেন? এই কথায় ইরফানের রাগ হওয়ার কথা কিংবা বিব্রত হওয়ার কথা, কিন্তু ইরফান হেসে ফেলে। ওর হাসি দেখে উল্টো নাতাশা বিব্রত হয়। আপনাকে দেখিয়ে দেখিয়ে যত্নবান হওয়ার আইডিয়াটা মন্দ না। দেখছেন না, কেশ পেকে যাচ্ছে কিন্তু মেয়ে জুটছে না। কিন্তু আসলে এই কেয়ার নেয়ার ব্যাপারটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। উনি ভিন্ন ধরনের বিচিত্র চরিত্রের একজন মানুষ। উনি এখন ফটোগ্রাফি করে বেড়ান। কিন্তু আমি যখন ছোট, আমাদের তখন স্ট্রাগলিং সময় যাচ্ছে। বাসায় কাজে লোক রাখার সামর্থ্য নাই। ঠিক সেই সময় বাবা সারাদিন নানা কাজে ব্যস্ত থাকলেও বাসায় এসে মাকে হেল্প করতেন। এমনও দেখেছি, মায়ের পায়ে ব্যথা, বাবা তেল মালিশ করে দিচ্ছেন। এখনো পর্যন্ত মায়ের সবচেয়ে বড় সাপোর্ট হলো বাবা। এর মধ্যে ইরফানের কফি চলে এসেছে।
কফিতে একটা চুমুক দিয়ে আবার বলতে শুরু করে, আমি যখন একটু বড় হয়েছি, বাবা আমার মাথায় একটু একটু করে ঢুকায় দিয়েছেন যে মেয়েদের ভীষণ সম্মান করতে হয়, তাদের রানীর মর্যাদা দিতে হয়, তবেই সংসারে সমাজে শান্তি থাকে। ইরফানের কথা শুনে নাতাশার ভীষণ ভালো লাগে। অস্বস্তিবোধটা ধীরে ধীরে মিলিয়ে যায়। ইরফানের বাবার প্রতি মনটা শ্রদ্ধায় ভরে ওঠে। কি দারুণ একজন মানুষ! কিন্তু বাবা আমার সর্বনাশ করেছেন। কিভাবে? অবাক হয়ে জিজ্ঞাসা করে নাতাশা। এই যে অতি সম্মানের চোখে দেখতে দেখতে একটা প্রেম করতে পারলাম না, আর পছন্দ করে যে একটা বিয়ে করবো, সেটা হচ্ছে কই? আমার ছোট তৌসিক বউ নিয়ে ঘুরে বেড়ায় আর মায়ের বকা খেতে হয় আমাকে। নাতাশা মুছিয়ে একটা হাসি দেয়, কথা বাড়ায় না। বাইরে ততক্ষণে বৃষ্টিটা বন্ধ হয়েছে। এবার মনে হয় ওঠা যায়। অফিসে আজ বেশ কাজের চাপ। দলের মতো কথা বেশি বলা মেয়েটাও আজ এক মনে চুপচাপ কাজ করছে। লাঞ্চ আওয়ারে হাফ ছেড়ে বাঁচল যেন। খেতে বসে নাতাশার খোঁজ করে। নাতাশাও আজ বিধ্বস্ত। সাধারণ কয়েকটা কথা পড়ে নাতাশা আচমকা প্রশ্ন করে ওঠে, ডল, ইরফান তোমাদের কেমন আত্মীয়? ডল সতর্ক হয়। বেশি কথা বলার স্বভাবের কারণে অতি আবেগে হড়বড় করে বেশি কথা বলায় তৌসিক রাগ করে। আর ইরফানের বিষয়ে খুবই সতর্ক করে দিয়েছে, কোন মতেই ভুলভাল কিছু বলা যাবে না। ইরফানও অবশেষে তার অতি ইন্ট্রোভার্ট চরিত্র থেকে বের হয়ে এসে তৌসিকদের সাথে এখন অনেক কিছুই শেয়ার করে। গতদিন বৃষ্টির মধ্যে যে কফি শপে গিয়েছিল সেটা জানিয়েছে। আপু, ইরফান ভাইয়া তৌসিকের ফুফাতো ভাই, কিন্তু ওর নিজের ভাইয়ের চেয়ে কম না। তৌসিক তো ইরফান ভাই বলতে অজ্ঞান। উনার বাবাকে দেখেছো? ছেলেকে ছেড়ে বাবার খোঁজ নিতে অবাক হয়, কিন্তু সেটা প্রকাশ না করে বলে। আপু, বিয়েতে একবার আর উনাদের বাসায় দাওয়াতে একবার দেখেছি, আর দেখা হয়নি। আর উনি কিছুটা অন্য ধরনের, খুব ঘোরাঘুরি করেন, বাসায় থাকেন কম, এজন্য আর দেখা হয়নি। আমি উনাকে দেখতে চাই। ডল অবাক হয়, আর কৌতূহল চাপা রাখতে পারে না। জিজ্ঞাসা করে, কেন আপু? কি ব্যাপার বলো তো? আসলে ইরফানের সাথে আমার গত সপ্তাহে দেখা হয়েছিল। বৃষ্টির মধ্যে আটকা পড়েছিলাম। উনি আমাকে লিফট দিয়েছিলেন। তখনই উনি উনার বাবার কথা বলেছিলেন। তখনই আমার খুব দেখার ইচ্ছা হয়েছিল। ডল ব্যবস্থা করে দেবে জানায়, কিন্তু তবুও ওর বিস্ময় কাটে না। কিন্তু কি বলতে আবার কি বলে, এই ভেবে আর কথা বাড়ায় না। বাসায় ফিরে তৌসিককে একথা জানাতেই তৌসিক খুশি হয়। নাতাশা আপুর তো বাবা নাই জানো। ইরফান ভাইয়ের কাছে ওনার বাবার কথা শুনে হয়তো নিজের বাবার কথা মনে হয়েছে, এজন্য দেখা করতে চেয়েছেন। হবে হয়তো। ষাটর্ধ একটা লোক পার্কের বকুল গাছের নিচে একদল পথ শিশুদের নিয়ে বসে আছে। তার মুখেও শিশুদের মতো সারল্য। নাতাশা দূর থেকে লোকটাকে দেখে। তৌসিক ইরফানের মাধ্যমে জানতে পারে ফুফা এখানে আছে। ডলকে জানাতেই সে নাতাশাকে জানায়। পরন্ত বিকেলের রোদ মরে এসেছে। হালকা বাতাস। সৌম্য দর্শন লোকটার মুখে বড় দাড়ি, আবার বড় চুল। পরনে ধোলা প্যান্ট আর ফতুয়া। হাতে একটা ক্যামেরা। সেটা দিয়ে বাচ্চাদের ছবি তুলে ওদের দেখাচ্ছেন, আবার একসাথে বসে বাদামও খাচ্ছেন। দূর থেকে কিছুক্ষণ এটা দেখে পায়ে পায়ে এগিয়ে যায় নাতাশা। আমি কি আপনাদের সাথে বসতে পারি? কিছুটা অবাক হয়ে তাকান আশফাক সাহেব। নাতাশাকে দেখে বিস্মিত হন। অবশ্যই মা। এই যে এখানেই বসুন। কাপড় চোপড় গুছায় ঘাসের উপরে বসে পড়ে নাতাশা। যাদের দিকে কেউ তাকায় না তাদের সাথে সময় কাটাচ্ছেন দেখে ভালো লাগলো। এই জন্যই কি এখানে এসেছেন মা? ব্যাপারটা সেই রকমই। আপনাকে দেখতে এসেছি। আমাকে? বিস্মিত আশফাক সাহেব হেসে ফেলেন। আসলে ঘটনাক্রমে আপনার ছেলে ইরফানের সাথে আমার পরিচয় হয়েছে। উনার মুখে আপনার কথা শুনে দেখতে এসেছি। ব্যাটা দেখি ডুবে ডুবে জল খায়। মোটে কোন মেয়ের সাথে কথা বলে না, আর সেখানে পরিচিত হয়ে আমাকে নিয়ে কথা বলেছে।
স্ট্রেঞ্জ, মনে মনে ভাবেন আশফাক সাহেব। এবার ভালো করে মেয়েটাকে দেখেন। হালকা বেগুনি রঙের থ্রি পিস পরা, চোখে খুব হালকা করে কাজল দেয়া, ঠোঁটেও হালকা লিপস্টিক, হাত খোপা করা চুল। কিন্তু আশফাক সাহেবের অবাক লাগে, এই মেয়েটার সাথে ওনার মায়ের মুখের কোথায় যেন মিল আছে। হঠাৎ করে দেখে তো অবাকই হয়েছিলেন। তবে ছেলের পছন্দ আছে, মেয়েটা যেন শান্ত দিঘির মতো। কেমন একটা স্নিগ্ধতা আছে চেহারায়। আমার ছেলে যে কোন মেয়ের সাথে কথা বলতে পারে, সেটাই তো জানতাম না। যাই হোক মা, আমার সম্পর্কে কি বলেছে জানি না। আমি তো দেখতে আসার মতো কোন অসাধারণ ব্যক্তি না। মেয়েদের জীবন প্রথম হিরো হলো তার বাবা। আমারও তাই। বাবাকে আমার সব সময় একজন আদর্শ মানুষ মনে হতো। ছেলে মেয়ের বিভেদ করতেন না। আমাকে ভীষণ ভালোবাসতেন। গান শোনা এবং শেখা বাবার হাত ধরেই। ভালো ভালো বই কিনে দিতেন। নিজের পায়ে দাঁড়াতে বলতেন। বাবাকে দেখেছি, সব মেয়েদের ভীষণ সম্মান দিতেন। এটুকু বলে চুপ হয়ে যায় নাতাশা। নিজেকে সামলে নিয়ে আবার বলে ওঠে, বাবাকে হারিয়েছি আজ 5 বছর। মনে হয় এই তো সেদিনও বাবা পাশে ছিল। এরপর জীবন থেমে থাকেনি। কিন্তু বাবার মতো ভদ্র এবং অন্যদের বিশেষ করে মেয়েদের সম্মান দিতে কাউকেই আমি দেখিনি। ঘটনাক্রমে ইরফানের সাথে পরিচয় হয়। স্বল্প পরিচয়ে ওনার মধ্যেও আমি ভীষণ যত্নশীলতা এবং মেয়েদের সম্মানের চোখে দেখা ব্যক্তিত্বের পরিচয় পাই। তখন উনি আপনার কথা বলেন যে, আপনার কাছ থেকেই উনি এইসব শিখেছেন। আপনি সাধারণ নাকি অসাধারণ তা জানি না, আমি এমন একজন বাবাকে দেখতে এসেছি যিনি তার সন্তানের কাছে মডেল এবং সন্তানকে এমনভাবে শিক্ষা দিয়েছেন যে একজন মেয়ে সে বাবাকে দেখতে আগ্রহী হয়। নাতাশা চুপ করে। আশফাক সাহেবও কথা বলেন না। বাচ্চাগুলোকে বলেন খেলতে। এরপর নাতাশার দিকে তাকিয়ে বলেন, এগুলো বাবার কর্তব্য মা। যারা এটুকু শিক্ষা তার সন্তানকে দিতে পারে না, সে বাবা ব্যর্থ। আমি একটা অন্য প্রসঙ্গে কথা বলি। আমার মায়ের নাম গুলনাহার। আসলেই ফুলের মতো সতেজ একটা চেহারা ছিল উনার। আপনার মাঝে আমার মায়ের চেহারার একটা আদল আছে। প্রথমে দেখে তো অবাকই হয়েছিলাম। আমার মা বুঝি আবার ফিরে এলেন। আমাকে আপনি করে বলবেন না আঙ্কেল। আপনার সম্পর্কে আমার অনেক কিছু জানার ইচ্ছা। এই যেমন কেন নিজের প্রতিষ্ঠান ছেড়ে এভাবে ক্যামেরা হাতে বেরিয়ে পড়লেন, সেই গল্পটা অবশ্যই শুনবো। কিন্তু আজ দেরি হয়ে যাচ্ছে। ভালো থাকবেন। তো মেয়েটা কে? কোন মেয়েটা বাবা? রাতের খাবার খেয়ে আশফাক সাহেব বেডরুমে একটা টুলে বসে সুতির নরম পাতলা কাপড় দিয়ে ক্যামেরার লেন্স মুছছিলেন। ইরফান বেডে বসে বেডসাইডে রাখা একটা বই উল্টে পাল্টে দেখছিল। এটা ওদের প্রতি রাতের রুটিন। খাওয়ার পর বাপ বেটা বসে কুটুর কুটুর করে গল্প করা। ইরফানের মা এই সময় রান্নাঘর গুছানোর কাজে ব্যস্ত থাকেন। সেই সুযোগে এরা দুইজন মনের মতো করে গল্প করে। দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। ঠিকই তো সুন্দর একটা মেয়ের সাথে পরিচিত হয়েছে, শুধু তাই না, তাকে আবার ফ্যামিলি হিস্ট্রিও বলা শেষ। বেশ রসিয়ে রসিয়ে মজা করে বলেন আশফাক সাহেব। ছেলের সাথে ওনার এমনই বন্ধুর মতো সম্পর্ক। আরে না বাবা, তুমি যার কথা বলছো, ওনার নাম নাতাশা। তৌসিকের বউ ডলের কলিগ। একদিন পরিচয় হয়েছিল, এরপর ঘটনাক্রমে বৃষ্টির মধ্যে দেখা। উনি কোন গাড়ি পাচ্ছিলেন না, এজন্য লিফট দিই। কিন্তু ওনার মনে হয়েছে আমি বেশ কেয়ারিং টাইপের। তো তখন তোমার কথা বলেছি। পরে শুনলাম তোমার সাথে দেখা করতে গিয়েছেন। আমি তো এই ব্যাপারে জানি না। তৌসিক একসময় কল দিয়ে বলল, ফুফা কোথায়? আমি তখন অফিসে খুবই ব্যস্ত। জাস্ট তোমার অবস্থান বলে রেখে দিয়েছি। আশফাক সাহেব হঠাৎ উঠে দাঁড়ান। হাতে ক্যামেরা রেখে ইরফানের দিকে এগিয়ে এসে মাথায় হাত রেখে বলেন, মেয়েটা অনেকটা আমার মায়ের মতো দেখতে। কেমন স্নিগ্ধ, সরল। প্রথম দেখায় বেশ ভালো লেগেছে। বাবা তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল। বলো।
তিন্নির সাথে বিয়ে ঠিক করা নিয়ে আমার বিস্ময় এখনো কাটে না। আর কেউ না হোক, তুমি তো জানতে যে ওর সাথে আমার রুচি পছন্দ কিছুই মেলে না। তাহলে কিছুই বলনি, বাধা দাওনি? দেখো বাবা, বয়স এবং জীবন যুদ্ধ আমাকে কিছুটা হলেও দূরদর্শী করেছে। আমি জানতাম এটা ভুল চয়েজ, কিন্তু সেটা বললে তোমার মা দুঃখ পেত। এমনকি আমাদের কথা শুনতো কিনা বা বাসায় অশান্তি হতো কিনা তার গ্যারান্টি ছিল না। কিন্তু আমি চুপ থাকলে নিষ্ক্রিয় ছিলাম না। ওদের বিষয়ে বিশদ খোঁজ নিয়েই তো তোমার মাকে সুযোগ বুঝে বলেছি তিন্নি দেশে থাকবে না, আর থাকলেও আলাদা থাকবে। তখন তোমার মা এই বিষয়ে কথা তুলতেই তো সবকিছু জানা গেল। কিন্তু শুরুতেই এসব বললে তোমার মা কিছুতেই মানতেন না। ইরফান কিছু বলে না, বাবার হাত নিজের হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ পরে ছেড়ে চলে আসে। এর মধ্যে ইরফানের মা ঢোকেন। এদিকে বৈশাখ জ্যৈষ্ঠ পেরিয়ে বর্ষাকাল উপস্থিত। হাতে কদম ফুল নিয়ে কিছু মেয়ে জ্যামে দাঁড়ানো গাড়ির কাছে যেয়ে ফুল কেনার জন্য অনুরোধ করে। কেউ কিনে কেউ কেনে না। নাতাশা আজ রিকশায় অফিস থেকে ফিরছিল। দুপুরে প্রোগ্রাম ছিল, হালকা আকাশি নীল কালারের শাড়ি পরনে, ম্যাচিং ব্লাউজ, টিপ আর হাতে চুড়ি। জ্যামে পড়েছে বেশ কিছুক্ষণ। এই মুহূর্তে বৃষ্টি না থাকায় ভ্যাপসা গরম। এমন সময় একটা 7-8 বছরের মেয়ে ফুল নিয়ে আসে। বেশ মিষ্টি দেখতে, কিন্তু কেমন যেন চেনা চেনা লাগে। হঠাৎ মনে হয় সেদিন ইরফানের বাবা আশফাক সাহেবের সাথে দেখেছিলেন। সেদিন মেয়েটা হাতে গলায় বকুল ফুলের মালা জড়িয়েছিল, এজন্য মনে আছে। আচ্ছা, তোমাদের ছবি তোলেন যে আঙ্কেল, উনি কখন আসেন? ও ক্যামেরা বাবার কথা কইতেছেন? উনি আহে এই সময় ওই সেই বকুল গাছতলাতেই আছে। সকালে আহে না। গরমে ভালোও লাগছিল না। সেই পাটটাও হাঁটা পথে। কি মনে করে রিক্সা থেকে নেমে পায়ে পায়ে বকুল গাছরা নিচে যায়। আজ উনি একাই বসে, একেবারে একা নয়, সাথে কয়েকটা কুকুর। খাবার দিচ্ছেন তাদের। নাতাশাকে দেখে খুব একটা বিস্মিত হন না, যেন নাতাশা আসবে এটাই স্বাভাবিক। নাতাশা চুপ করে বসে, আশফাক সাহেবের কাজ কর্ম দেখে। আপনার এই জীবন ভালো লাগে? আমার সব জীবনই ভালো লাগতো মা, তবে ছোটবেলাটা বেশ অভাবেই কেটেছে। বাবা গরিব স্কুল মাস্টার ছিলেন, আয় ইনকাম কম। মা ছিলেন বেশ ভালো পরিবারের মেয়ে। আমার আর ভাই বোন কি এক অজানা কারণে বাঁচেনি, এজন্য মা আমাকে খুব আগলে রাখতেন। এরপর তো সংগ্রাম আর সংগ্রাম। নিজের পায়ে দাঁড়ালাম, কিন্তু সেই মুহূর্তে বাবা মা হারা হলাম। টাকা হলো, সম্মান হলো, সন্তানকে বড় করলাম। এরপর মনে হলো আর কেন, এবার একটু ধীরে চলি, জগৎ দেখি, জীবন দেখি। নিজের দুঃখ, কষ্ট, প্রাপ্তি, অপ্রাপ্তির হিসাব কষতে যেয়ে অন্য জীবনের দিকে তাকানোই হয় না। ব্যাস, তারপর সব ছেড়ে একসময়ের শখ পূরণে ক্যামেরা হাতে নেমে গেলাম। এরপর কি দেখলেন? অন্যের জীবনকে কিভাবে দেখলেন? দেখো মা, অন্যের দুঃখ দেখলে নিজের দুঃখকে ছোট লাগে, জীবনের এই না পাওয়া নিয়ে আক্ষেপকে খুব তুচ্ছ মনে হয়। আমি প্রায় পথ শিশুদের সাথে ভাগাভাগি করে খাবার খাই। ওদের খাবার আমি খাই আর আমারটা ওরা। ওদের গল্প শুনি, কারো মা নাই, কারো বাবা আরেক জায়গায় বিয়ে করে ওদের দেখে না। আবার কারো মা বাবা কেউই নাই। কারো পড়ালেখায় আগ্রহ আছে, কারো আবার পড়ালেখার কথা শুনলেই পালায়। আগ্রহ ভরে শুনছিল নাতাশা। আশফাক সাহেবকে ওর একজন দারুণ মানুষ মনে হয়। সবার থেকে আলাদা চিন্তা ভাবনা। মাঝে মাঝে এখানে আসবে ভাবে। আঙ্কেল, আপনি কি ছুটির দিনেও আসেন? আমার আর ছুটি আর অছুটি কি মা, কাজ থেকেই ছুটি নিয়েছি। প্রতিদিনই আসি। আর শুক্রবারে আমাদের ফিস্ট, আমরা ভালো খাবার খাই। নাতাশা কোন এক শুক্রবারে যুক্ত হবে, মনে মনে ভাবে। এরপর বিদায় নেয়ার কথা বলে চলে আসার ইচ্ছা করতেই আশফাক সাহেব বলে ওঠেন, আমার মা গুলনাহার খুব ভালো রান্না করতেন। আমি মোটামুটি রান্না পারি আঙ্কেল। ওকে ফিস্টে সেটাই নিয়ে এসো। লোকটা মন পড়তে পারে নাকি?
অবাক হয়ে মনে মনে ভাবতে ভাবতে ফিরে আসে। মা, আমি এক অদ্ভুত মানুষের সাথে পরিচিত হয়েছি। রাতে খাবার টেবিলে খেতে খেতে বলল না দাস। অদ্ভুত মানে? উনি সফল একজন মানুষ, ইঞ্জিনিয়ার, নিজের ফার্মও আছে। কিন্তু একদিন মনে হলো আর অর্থের পেছনে ছুটে কি লাভ? ব্যাস, উনি এসব ছেড়ে ছুড়ে ক্যামেরা হাতে ঘুরে বেড়ান, পথ শিশুদের সাথে সময় কাটান। উনি অদ্ভুত নয় নাতাশা, আমাদের চিন্তাধারাই অদ্ভুত। আমরা ভাবি টাকাই সব, আমার আরো লাগবে করতে করতে জীবন পার করে ফেলি। উনি আগেই বুঝেছেন জীবনের মানে। বুঝেছেন কিভাবে সময়কে উপভোগ করতে হয়। পরিচয় কিভাবে? উনি হলেন ডলের হাজবেন্ড তৌসিক, ওর ফুফা। কিন্তু ফুফার সাথে কিভাবে কি? আসলে পরিচয় হয়েছিল তৌফিকের ফুফাতো ভাই ইরফানের সাথে। উনার বাবার সম্পর্কে জেনে কৌতূহলবশত দেখা করতে গিয়েছিলাম। অনেকটা আমতা আমতা করে বলে নাতাশা। নাতাশার মা মুচকি হাসেন, কিছু বলেন না। অনেকদিন পরে নাতাশা কোন ছেলে সম্পর্কে কিছু বলল। যাক, মেয়েটা স্বাভাবিক হোক। এদিকে নাতাশা খাওয়া শেষে ব্যালকনিতে বসে। এটা ওর ভীষণ প্রিয় জায়গা। দুই একটা জুই, কামিনী, বেলি আর হাসনাহেনা লাগানো। ওর বাবা দেশি ফুল পছন্দ করতেন। যখন ফুল ফোটে পুরো ঘর বারান্দা মৌ মৌ করে। একটা রকিং চেয়ার আছে, সেটাতে বসে নানান কথা ভাবে। ইরফানের বাবা আশফাক সাহেব ঠিকই বলেছেন, আমরা নিজেদের দুঃখ কষ্ট নিয়ে এত ব্যস্ত থাকি যে অন্যের কষ্টের দিকে তাকাই না। আজ হঠাৎ মনে হলো, ওর মায়ের তো অনেক কষ্ট। আমাদের সমাজে একটা মেয়ের বিয়ের বয়স হলে তার বাপ মায়ের চেয়ে সমাজের মাথা ব্যথা বেশি। সেখানে ওর বাবা নেই, মাকে এই কথা শুনতে হয়। মা যেন বয়সের চেয়ে বেশি বুড়িয়ে গেছেন। তবুও ওকে কিছু বলে না। মধ্যবিত্ত বাঙালি পরিবারে এটা বিরল। অনেক তো হলো অতীত নিয়ে কান্না, এখন আসলেই ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। মনে মনে এইসব ভাবতে ভাবতে মোবাইল অন করে ফেসবুক ওপেন করে। আরে ডলি, দেখো কি সুন্দর সেজেগুজে ছবি দিয়েছে। সাথে আবার তৌসিকও আছে। তৌসিককে দেখে হঠাৎ ইরফানের কথা মনে হয়। তৌসিকের আইডিতে ঢোকে। স্ক্রলিং করতে করতে এক জায়গায় তৌসিকের সাথে ইরফানের ছবি পায়। ইরফানের আইডিতে ট্যাগ করা। নাতাশা বেশ আগ্রহ নিয়ে ইরফানের আইডিতে ঢোকে। বায়োতে লেখা যখন পড়বে পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। প্রোফাইল পিকচারে একটা নদীর পাড়ে দাঁড়ানো, সামনে ডুবন্ত সূর্য। ছবির ক্রেডিট দেয়া, বাবা ক্লিক। মনটা ভালো হয়ে গেল নাতাশার। ওর ও বাবার সাথে এমনই সম্পর্ক ছিল, বন্ধুত্বের। তারপর হঠাৎ ছেড়ে চলে গেলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে নাতাশা। মানুষ চলে গেলেই তার শূন্যস্থান মর্মে মর্মে উপলব্ধি করা যায়। বিশেষ করে যারা না ফেরার দেশে চলে যান। ইরফানের ওয়ালে অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত শেয়ার করা। ছেলেটা খুব রবীন্দ্র ভক্ত বোঝা যায়। প্রথম দিন অবশ্য সেটাই বলেছিল। নাতাশা নিজে কত ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতো। বাবা চলে গেল, জীবনে আঘাত আসলো আর সব ছেড়ে দিল। ইরফানকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে কি বেশি হ্যাংলামি হয়ে যাবে? মনে মনে ভাবে নাতাশা। আবার ভাবে তা কেন? কতজনই তো ফেসবুক ফ্রেন্ড হয়, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। হঠাৎ নাতাশা দেখে মেঘের আড়াল থেকে চাঁদ দেখা যায়। মোবাইলের রেকর্ডার অন করে বহুদিন পরে গাইতে থাকে, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধার আলো। ইরফান একটা বই নিয়ে মগ্ন হয়ে পড়ছিল, দ্য অ্যালকেমিস্ট। বইটার প্রতি লাইনে লাইনে ফিলসফি আছে। মানুষ যদি তার স্বপ্ন পূরণ করতে চায়, কিভাবে সার্বিকভাবে সহযোগিতা অপ্রত্যাশিত পথে আসে, সেটাই দেখানো হয়েছে। ঘুমানোর সময় হওয়াতে বইটা রেখে মোবাইল হাতে নেয়। অফ করে ঘুমানো ওর স্বভাব। হঠাৎ দেখে নোটিফিকেশন, নাতাশা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। অবাক হয় ইরফান। অন্ধকারাচ্ছন্ন একটা জায়গার ভিডিও, মানুষের চেহারা বোঝা যায় না। কিন্তু একজন চুল খুলে বসে আছেন বোঝা যায়। দূর থেকে মনে হচ্ছে চাঁদের আলো এসে পড়ছে। খালি গলায় ভীষণ মিষ্টি একটা কণ্ঠের গান ভেসে আসছে, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।
নাতাশার কণ্ঠে গান তন্ময় হয়ে শুনে ইরফান। আহা কি মায়াভরা দরদি কণ্ঠ! বারবার শুনি। সৌভাগ্য যে নাতাশা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, অ্যাকসেপ্ট করতেই এমন গান শোনা গেল। আরও কোন গান শোনা যায় কিনা এই আশায় ইরফান নাতাশা প্রোফাইলের ওয়ালে স্ক্রলিং করতে থাকে। না, তেমন পোস্টই নাই। ডলের সাথে দুই একটা ছবি আছে, আর তেমন কিছুই না। মাঝে মাঝে কিছু মোটিভেশনাল কথাবার্তা শেয়ার করা। এরপর অনেক আগের একটা পোস্ট দেখতে পাই যেখানে কোন একটা ফাংশনে নাতাশা গাইছে, আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ শরীরই বাঁধনে। মেয়েটা গুণী কিন্তু দুঃখী, মনে মনে ভাবে ইরফান। খুব ইচ্ছা করে নাতাশার ইনবক্সে ওর কণ্ঠের প্রশংসা করে কিছু লিখতে, কিন্তু একে তো বেশ রাত, তার উপরে কি না কি মনে করে, এই ভেবে আর কোন মেসেজ দেয় না। সপ্তাহটা খুব ব্যস্ততায় কাটে ইরফানের। নাতাশাকে মেসেজ দেওয়ার কথা ভুলে যায় একদম, যদিও বা এক আধবার মনে পড়ে এসে বড্ড অসময়ে যখন আসলে মেসেজ পাঠানোই উচিত না। এর মধ্যে শুক্রবার এসে পড়ে। এদিন ইরফানের স্পেশাল ডিউটি। ওর বাবার সাথে পথশিশুদের সাথে খেতে হবে। ওরা এর নাম দিয়েছে ফিস্ট। ইরফান তো আর রান্না করতে পারে না, ও বিভিন্ন নামকরা রেস্টুরেন্ট থেকে খাবার আনে। সেদিন আনে মোরগ পোলাও। বাচ্চারা নিশ্চিত পছন্দ করবে। এদিকে আশফাক সাহেব আনেন কিছু ফলমূল। এদের আসলে একটু পুষ্টির দরকার। বকুল গাছের নিচে ওরা গোল হয়ে বসে, সবার সামনে খাবারের প্যাকেট আর ফল। এমন সময় একটা রিকশা থামে। হাওয়ায় মিঠাই কালারের সুতি শাড়ি পরা নাতাশা নামে, হাতে বড় একটা প্যাকেট। আরে আপনি এখানে? অবাক হয়ে বলে ইরফান। হুম, আঙ্কেলের সাথে ফিস্টে যোগ দিতে আসলাম। মা কি নিয়ে এসেছো? ক্ষুধার্ত বাচ্চাদের মতো জিজ্ঞাসা করে আশফাক সাহেব। আমি জর্দা পোলাও এনেছি আঙ্কেল। বাবা আমার হাতে জর্দা খুব ভালোবাসতেন। নাতাশা বক্সের ঢাকনা খুলতেই ঘি এবং মশলার মিষ্টি ঘ্রাণে মম করে। বেবি সুইটটা আর নানা রকম বাদাম দিয়ে এত সুন্দর করে সাজানো যে দেখলেই লোভ লাগে। বাচ্চারা তো মজা করে খাই, সবচেয়ে মজা করে খান আশফাক সাহেব। অনেকদিন পরে এমন মজা করে জর্দা খাচ্ছেন। আসলে বিয়ে বাড়ি ছাড়া তেমন খাওয়া পড়ে না, আর সব অনুষ্ঠানে জর্দা যে সুস্বাদু হয় তা না। আর বাড়িতে এখন জর্দা হয় না, কারণ ইরফানের মায়ের ডায়াবেটিস। ইস আমার মা গুলনাহার ফিরে আসলো রে। আঙ্কেল আপনি নিশ্চিত বেশি বেশি বলছেন, এটা এমন আহামরি কিছু না। মায়ের রান্নায় সবচেয়ে বড় উপকরণ কি জানো? যত্ন এবং ভালোবাসা। মায়েদের রান্না কেন এত মজার হয়? কারণ ওনারা সন্তানের জন্য খুব ভালোবাসা দিলে, দরদ ঢেলে রান্না করেন। তোমার রান্নায় সেই যত্ন, দরদ টের পাওয়া যায়। নাতাশা খুব লজ্জা পায়, কিছু বলে না। এদিকে ইরফান ভিজা বিড়ালের মতো চুপ করে আছে। বাবার সামনে এভাবে থাকা ছাড়া উপায় নেই। তারপরে হঠাৎ একটা কথা মনে হতেই বলে ওঠে, আপনি তো দারুণ রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন। চর্চা চালিয়ে যাবেন। তাই নাকি? তা তুই জানলি কিভাবে? অবাক হয়ে জিজ্ঞাসা করেন আশফাক সাহেব। উনার ফেসবুকের একটা ভিডিও থেকে দেখলাম। খুব মিষ্টি কণ্ঠ ওনার। মা, আমাদের একটা গান শোনাও তবে। কি রে বিচ্ছু বাহিনী, গান শুনবি নাকি? গান শুনবো করে মাথা খারাপ করতে থাকে বাচ্চাগুলো। ওকে আমি গাইবো, কিন্তু একানে সবাই মিলে। কথা বলে নাতাশা গাইতে থাকে, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। খুব পরিচিত গান, সবাই যে যতটুকু পারে তাল মিলায়, কেউ বা বেতালে বেসুরে গাইতে থাকে। কিন্তু সবাই খুবই মজা পায়। রাতে খাওয়ার পরে আজ আশফাক সাহেব নিজেই ইরফানের রুমে যায়। অবাক হয় ইরফান। বাবা কি কিছু বলবে? আজ আশফাক সাহেব ইরফানের রুমে ঢুকার পরপরই তাহেরা সুলতানা ঢোকেন। আশফাক কি বলবেন ভেবে পান না। ইরফান বিছানায় আধশোয়া হয়ে মোবাইলে একটা ভিডিও দেখছিল। বাবা মা দুইজনকেই ওর রুমে ঢুকতে দেখে মোবাইল রেখে সোজা হয়ে বসে। কি ব্যাপার, দুইজন একসাথে, ব্যাপার কি? তোরা দুই বাপ ছেলে কুটুর কুটুর করে কি এত গল্প করিস রে, শুনতে আসলাম। আম্মা তুমিও বসো, গল্প করি।
এই তেমন কিছু না, বিভিন্ন মানুষের জীবনের গল্প, ভালো কোন বই কিংবা কোন ছবি তোলার পেছনের ঘটনা, এসব গল্প করি। এসব আবার গল্প করার কি হলো? নিরাসক্ত গলায় বলে তাহেরা সুলতানা। বিবি, চলো আজ আমরা গল্প করি, একটু আমলি স্বরে বললেন আশফাক সাহেব। তাহেরা সুলতানার হাত ধরে নিজেদের বেডরুমে নিয়ে আসেন আশফাক সাহেব। উফ, কি বলবে বলো তো? এত ঢং করছো কেন? ইরফানের বিয়ে দিতে হবে না তাহেরা? হঠাৎ গম্ভীর গলায় বলে ওঠেন আশফাক সাহেব। তাহেরা সুলতানা এবার নিজে সিরিয়াস হন। আমার পছন্দ তো তোমাদের পছন্দ হয় না, আবার ছেলেও তো কিছু বলে না। ওর একটা পছন্দ থাকলেও বেঁচে যেতাম। আমি একটা মেয়ে দেখেছি, আশা করি তোমার ছেলেরও পছন্দ হবে। মেয়ে সুন্দর তো? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন? অর্থনৈতিক অবস্থা কেমন? তিন্নিকে তো তুমি পছন্দ করেছিলে, ভালো ফ্যামিলি, অনেক টাকা পয়সা। কিন্তু সেই তুমি তো আর ওদের পছন্দ করলে না, ফিরিয়ে দিলে। কি কারণ? মেয়েটার এবং তার পরিবারের সাথে আমাদের মানসিকতার মেলে না। এখন সেই তুমি আবার সুন্দর, টাকা পয়সা এসব খুঁজতে শুরু করেছো। তাহেরা, সবকিছু একসাথে একজনের মধ্যে পাওয়ার আশা করাটা বেশি হয়ে যায় না? তোমার ছেলে অবশ্যই হ্যান্ডসাম, শিক্ষিত এবং ভালো উপার্জন করে। কিন্তু এটা তো সত্য যে ও একটু ইন্ট্রোভার্ট এবং এখনকার ছেলে মেয়েদের তুলনায় বেশ বাপ মা নেওয়াটা। এখন তোমার মনে হতে পারে এটা কোন সমস্যাই না, কিন্তু কারো কারো জন্য এটা বিরাট বড় সমস্যা হতে পারে। আবার আমার দিকে তাকাও, আমাকে যখন বিয়ে করো তখন আমার না ছিল টাকা পয়সা, না ছিল সামাজিক কোন পরিচয়। তবুও তখন তোমার বাবা আমাকে তোমার সাথে বিয়ে দিয়েছেন। মন মানসিকতা একরকম হওয়া খুবই দরকার। থামেন আশফাক সাহেব, একটা না অনেক কথা বলেছেন। তাহেরা সুলতানার প্রতিক্রিয়া দেখার জন্য তাকিয়ে থাকেন। তাহেরা সুলতানা ভাবছেন অন্য কথা। আশফাক সংসারে যে কোন বিষয়ে তাকে অবাধ স্বাধীনতা দিয়েছেন, কখনোই কোন সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেননি। আজ যখন এত কথা বলল, অবশ্যই তার কথার মধ্যে যুক্তি আছে। মেয়েটাকে দেখে আসি চলো। উহু তাহেরা, প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন মেয়ে। গেলাম, এরপর কোন কারণে পছন্দ হলো না, এটা সহ্য করা ওর জন্য কঠিন হবে। শোন, মেয়েটা তৌসিকের বউ ডলের কলিগ, ওদের সহযোগিতা নিতে হবে। ইরফান, ওর কাছে একটু শোনা দরকার না? তোমার ছেলে তো ক্রাশ খেয়ে বসে আছে দেখো। কি খেয়েছে? আরে ক্রাশ মানে মেয়েটাকে পছন্দ করে বসে আছে। অহ তাহেরা, কবে আরেকটু আপডেট হবে বলো তো? এসব জানতে হবে। বললাম ফেসবুকে একটা অ্যাকাউন্ট খোল। আরে রাখো তোমার ফেসবুক, সংসার বুক করেই কুল পায় না। কপট রাগ করে বলেন তাহেরা সুলতানা। অহ ডল, কি ঘুর ঘুর করছো সকাল থেকে কিন্তু কিছুই বলছো না, ব্যাপারটা কি? তুমি যদি মাইন্ড করো এজন্য বলছি না, না বললে আরো মাইন্ড করব। ইরফান ভাইয়া তোমাকে পছন্দ করে। সে বলেছে তোমাকে? গম্ভীর কণ্ঠে বলে নাতাশা। না, তার বাবা বলেছে। ডল আর নাতাশা একসাথে লাঞ্চ করছিল, খাওয়ার ফাঁকে ফাঁকে কথা চালাচালি করছিল। নাতাশা পানি মুখে দিতেই ডল এমন কথা বলায় বিষম খেয়ে মুখ ভর্তি পানি আরেকটু হলেই ডলের মুখে পিঠেড়ি দিয়ে পড়তো। কোন রকমে ঢোক গিলে নাতাশা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তার মানে? সামলে আপু। ইরফান ভাইয়া আসলে একটু লাজুক টাইপের, এসব পছন্দের কথা সেভাবে বলতে পারে না। তোমার প্রতি ওনার অনুরক্তি ফুফা বোধ হয় খেয়াল করেছেন, এজন্যই আমাকে এত শিখিয়ে রেখেছিলেন। বললেন ছেলের জন্য তোমাকে ওনারও খুব পছন্দ, কিন্তু মেয়ের পছন্দও তো জানতে হবে। এজন্য তিনি যে কোনো ফর্মাল আলাপ আলোচনার আগে তোমার পছন্দের বিষয়ে জানতে চেয়েছেন। প্রয়োজনে তোমাকে সময় নিয়ে ইরফান ভাইয়া সম্পর্কে আরো খোঁজ নিয়ে জানাতে বলেছেন। সত্যি বলতে কি জানো ডল, আমার আঙ্কেলের ব্যক্তিত্ব খুব ভালো লেগেছে। এই যে উনি সবকিছুর আগে আমার মতামত, পছন্দ জানতে চেয়েছেন, এর অর্থ উনি আমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। ইরফান খারাপ আমি তা বলছি না, অবশ্যই যে কোন মেয়ে তাকে পছন্দ করবে। কিন্তু আমার দৃষ্টিভঙ্গি হলো এমন বাবার ছেলে কখনো খারাপ হতে পারে না।
আরেকটা বিষয় আমার জানা প্রয়োজন, ইরফানের আম্মার মতামত। দেখো ডল, আমি কিন্তু অ্যাভারেজ দেখতে সাধারণ পরিবারের মেয়ে। চেহারা, বংশ পরিচয় বা অর্থনৈতিক অবস্থা কোনোটাই আহামরি কিছু নয়। এখন দেখা গেল হুজুগি বিয়েটা হয়ে গেল। এরপর তাদের মনে হলো, আহা ছেলেটা আরো ভালো মেয়ে পেত, এটা কিন্তু তখন মেনে নেয়া আমার জন্য কঠিন হবে। আপু, তৌসিকের ফুফু তো, তৌসিক উনাকে ভালো চিনি। ফুফু, ফুফার মতো অসাধারণ মনের না হলে খারাপ নন। আর উনার সবচেয়ে বড় গুণ হলো, উনি ফুফার উপরে কখনোই কথা বলেন না। কারণ ফুফা সবসময় পারিবারিক যে কোনো বিষয় ফুফুর উপরেই ছেড়ে দেন। এজন্য যখন ফুফা কোন বিষয়ে কথা বলেন বা মতামত দেন তাহলে ফুফা সেটা শতভাগ মেনে নেন। তবুও তোমার বিষয় তো, এজন্য আমি ফুফুকে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম, ফুফু তো মেয়ে দেখেনি, ওনার মতামত কি? ফুফু বলেছেন, তোমার ফুফার উপর আমার শতভাগ আস্থা আছে। মজার বিষয় হলো এরপর ফুফু টিপ্পনি করে বলেছেন, আমার আর কি বলো, শাশুড়ির মতো দেখতে, সেই গুলনাহারের সাথেই আবার সংসার করতে হবে। নাতাশা এবার কিছুটা লজ্জা পায়। বাস্তববাদী মেয়ে হলে সে তো আসলে বাঙালি নারী। বিয়ের আলোচনাতে কিছুটা লজ্জা তো পাবেই। কিছুটা নতমুখে নাতাশা জানায় ওর মায়ের সাথে কথা বলে জানাবে। নাতাশার মা সালেহা বেগম তো এমন প্রস্তাবের অপেক্ষায় ছিলেন। মেয়ে হলে বাবা মায়ের যেমন আনন্দের কমতি থাকে না, ঠিক তেমনি মেয়ে বড় হলে বাবা মায়ের দিনে দিনে বাড়ে আশঙ্কা, দুশ্চিন্তা। বাঙালি সমাজে সময় মতো মেয়ে বিয়ে দিতে না পারা যেন অভিশাপ। নাতাশার মায়ের মনে এতদিন যেন পাথর চাপা ছিল। শাহেদের সাথে সম্পর্ক চুকে বুকে যাওয়ার পরে মেয়েটা কেমন নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। গত কিছুদিন ধরে খেয়াল করছিলেন মেয়েটা একটু একটু করে সজীব হচ্ছে। যেন পানির অভাবে মৃতপ্রায় গাছে পড়েছে বৃষ্টির পানির স্বর্গীয় স্পর্শ। নতুন গজানো পাতার মতো সজীবতা খেলা করছে মেয়েটার চোখে মুখে। এত ভালো লেগেছে যে জায়নামাজে বসে আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ আমার মেয়েটার জীবন শান্তিতে ভরিয়ে দাও। নাতাশা এখন মাঝে মাঝে শাড়ি পরে ব্যালকনিতে বসে গুনগুন করে গান করে, সবই সালেহা বেগম খেয়াল করেছেন। কিন্তু কিছু বলেননি। থাক, মেয়েটা ভালো থাক। কিছু বললে যদি আবার নিজেকে গুটিয়ে নেয়। নাতাশার কাছ থেকে আশফাক সাহেব আর ইরফানদের কথা শুনে ভেবেছেন, দলের মাধ্যমে ফোন নাম্বার জোগাড় করে নিজেই কথা বলবেন। সেদিন রাতে নাতাশা ঘুমাতে যাবে ভাবছে, এমন সময় ওর মেসেঞ্জারে টুং করে শব্দ হয়। ছোট্ট একটা মেসেজ, কেমন আছেন? প্রত্যুত্তরে নাতাশা লেখে, সৈন্য সম্বন্ধ সব আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়ে এখন জিজ্ঞাসা করছেন কেমন আছেন। মানে, কিছুই বুঝলাম না। তা তো বুঝবেন না। অবশ্য আপনার চেহারা দেখলেই মনে হয় আপনি ভাজা মাছটিও উল্টে খেতে জানেন না। আসলে তো তা না। নাতাশা ইচ্ছা করেই একটু খোঁচা দেয়। অপরপক্ষ তখন বেশ ব্যতিব্যস্ত কি হয়েছে জানার জন্য। আমি আসলেই কিছু জানি না। আমাকে ব্যাপারটা বলবেন প্লিজ। আপনার বাবা আপনার জন্য আমাকে মনোনীত করে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সর্বনাশ! আমি সত্যিই কিছু জানি না। আমাকে কিছুই বলেনি। বাবা শেষ পর্যন্ত এমন ত্যাগ করল। তার মানে কি আপনি রাজি না? একটু কল দেয়া যাবে? না, যাবে না। মেসেজেই লিখুন। ইরফানকে নাস্তানাবুদ করে নাতাশা খুব মজা পাচ্ছে। এখন ফোনে কথা বললে নাতাশা নিশ্চিত এসে ফেলবে। মজাটা নষ্ট হবে। আমি আসলেই আপনাকে পছন্দ করি। কিন্তু সত্যি বলছি, বাবাকে কিছুই বলিনি। আর বিয়ের প্রস্তাব দেওয়ার কথা অনেক দূরের ব্যাপার। এখন উপায়? মানে, এখন প্রস্তাব তো দিয়েই ফেলেছেন। আমি ভাবছিলাম বয়স হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ার পাত্র পেলাম রাজি হয়ে যায়। কিন্তু আপনি তো মনে হচ্ছে রাজি না। না না, কি বলেন? এত আমার কল্পনারও বাইরে। আমি ভাবিনি। কেন, আমি বুঝি দেখতে শাকচুন্নির মতো? ইরফান ওইদিকে খুব অসহায় বোধ করে। মরিয়া হয়ে প্রমাণ করতে যায় নাতাশা কতটা আকাঙ্ক্ষিত। মোটেও না। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতায় লাবণ্যের মতো সুন্দর, যার বর্ণনা করা কঠিন। আর আপনি বুঝি অমিত। তাহলে আমার কপালে আপনি নেই। কেতকী আপনার অপেক্ষায়।
কে বলল আমি অমিত? শোভনলালের মতো গোবেচারা আমি। গোপনে পড়ে মরি। পড়তে থাকেন। পড়েই সোনা খাঁটি হয়। ব্যাস নাতাশা অনলাইন অফ করে ইরফান বেচারাকে ঝুলিয়ে রেখে বিদায় নেয়। আবার কফি শপ। না, এবার কোন বৃষ্টি নয় কিংবা তৌসিকের কোন পরিকল্পনা নয়, নাতাশা ইরফানকে রেখেছে। গতরাতে মেসেঞ্জারে ছোট্ট মেসেজ, দেখা করতে চাই, প্রয়োজন আছে। আপনার সুবিধামত সময় এবং স্থানের নাম জানান। এরপর সেই অফলাইন। পরে ইরফান বিকালের একটা সময় আর সেদিনের সেই কফি শপের নাম মেসেজ করে দিয়েছে। এই পথেই নাতাশার বাসা। ওর জন্য সহজ হবে। নাতাশা এখনো আসেনি। ইরফান চেয়ার টেনে বসে। এসির মধ্যেও ইরফান ঘামছে, টেনশন লাগছে, কি বলবে নাতাশা। নাতাশা ঢুকলো, পরনে ডলের দেয়ার নীল শাড়িটা। চোখে যত্ন করে আঁকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। ইরফানের হার্টবিট মিস হয়। ইস, মেয়েটাকে কি সুন্দর লাগছে। সেই সাথে গলা শুকিয়ে আসে, না জানি মেয়েটা কি বলে। নাতাশা হাসি হাসি মুখ করে বসে। আপনাকে দেখে মনে হচ্ছে ফাঁসির আসামি। এমন চেহারা করে রেখেছেন কেন? না মানে, আপনি কি জন্য রেখেছেন বুঝতে পারছি না। এই আপনাকে দেখতে ইচ্ছে হলো তাই। জি, সেই জন্য ডাকলে তো আমার সৌভাগ্য, কিন্তু আমার তা মনে হচ্ছে না। তাহলে কি মনে হচ্ছে? আপনি সিরিয়াস কোন বিষয়েই কথা বলবেন? ঠিকই ধরেছেন। আগে কফি আসুক, এরপর বলবো। জি আচ্ছা। কি জি করছেন, আমি আপনার বসো নাকি? আসলে আমার নার্ভাস লাগছে, এজন্য কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে আগে আসল বিষয়েই কথা বলি। তাহলে আপনি ইজি হতে পারবেন। আপনার আমার বিয়ের কথা চলছে, এটা পুরনো খবর। কিন্তু আমি আপনাকে কিছু কথা জানাতে চাই। নতুন একটা সম্পর্কে জড়ানোর আগে নিজেদের মধ্যে পরিষ্কার থাকা উচিত। আমার বেশ কয়েক বছর আগে একজনের সাথে সম্পর্ক ছিল। ওয়েট, নাতাশা। হঠাৎ করে ইরফান নাতাশাকে থামিয়ে দেয় এবং একটু বেশ জোর গলাতেই বলে। নাতাশা এমন বাধা পেয়ে অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। আমি দুঃখিত এভাবে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য। ডলের কাছে আগেই শুনেছি আপনার একজনের সাথে সম্পর্ক ছিল এবং আপনি কষ্ট পেয়েছেন। আমি চাই না অতীতের কথা তুলে আপনি আবারও কষ্ট পান। আর তাছাড়া আপনার অতীতে কে ছিল, কেন থাকলো না, এসব নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আশফাকের ছেলে ইরফান বলছি, ভবিষ্যতে কখনো কোনোদিন আপনার অতীত নিয়ে একটা ইঙ্গিতমূলক কথা বলবো না। আমার বাবার নাম উল্লেখ করা বললাম এজন্য যে ডল আর তৌসিকের সৌজন্যে আমি জানি আপনি আমার বাবাকে ভীষণ শ্রদ্ধা করেন। এরপর কণ্ঠ যেন একটু আগ্রহ হয় ইরফানের। টেবিলের উপরে থাকা নাতাশার হাতের উপর আলতো করে হাত রাখে। আপনাকে আমি প্রথম দেখেছি ডল তৌসিকের বিয়েতে। এত এত মেয়ের ভিড়ে আপনি যেন ব্যতিক্রম। কোন আড়ম্বর নেই, মেকআপ বা পোশাকের বাহুল্য নেই, কিন্তু কি এক স্নিগ্ধতা, মায়া আপনার চোখে মুখে। তখন ছিল চৈত্র মাস আর ঠিক সেই সময়ে আমি যেন আপনার চোখে লাজুক ইন্ট্রোভার্ট আমি, আমার সর্বনাশ দেখতে পাচ্ছিলাম। এরপর ইরফান ভরাট কণ্ঠে আবৃত্তি করে। প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস। তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ইরফান নাতাশার হাত স্পর্শ করতেই নাতাশা যেন কেঁপে উঠেছিল। কিন্তু ওর মনে হলো এই হাতে অদ্ভুত কৃষ্ণতা আর আন্তরিকতা আছে। ইরফান যে এত ভালো আবৃত্তি করতে পারে, নাতাশা কল্পনাও করতে পারেনি। এত আবেগ দিয়ে ওকে ভালো লাগার কথা ইরফান বলতে পারে, নাতাশা ভাবতেও পারেনি। নাতাশার মন অদ্ভুত ভালো লাগায় ভরে যায়। বৃষ্টির পানি পেলে খরায় ফাটা মাটি যেমন নরম হয় তেমনি নরম হতে থাকে নাতাশার মন। ওর মনে হয় সামনে বসা এই ছেলেটা ওকে আজীবন আগলে রাখবে, যেন ওর অপেক্ষাতেই ছিল হাজার হাজার বছর। আমি আপনার চোখে বসবাস করতে চাই ইরফান। আমি কারো সর্বনাশ হতে চাই না। অনেকটা কাঁপা কাঁপা কণ্ঠে এটুকুই বলে নাতাশা। বহু বছর পরে নাতাশাকে আজ আবেগ ছুঁয়েছে। ভালো লাগার এক ঝর্ণাধারা ওর মনকে ভিজিয়ে দিয়েছে। ইরফান যেন নাতাশাকে বুঝতে পারে। নাতাশার হাতটা ওর দুই হাতের মাঝে নিয়ে আস্থা আর বিশ্বাসের প্রমাণ স্বরূপ আলতো করে চাপ দেয়।
এরপর হাতটা আবার টেবিলের উপরে রেখে একটু সিরিয়াস ভঙ্গিতে বলে, নাতাশা, আমার ইচ্ছা বর্তমানের এমন ব্যয়বহুল বিয়ে না হোক, যেখানে শুধু ছবি আর ভিডিওতেই কয়েক লাখ লেগে যাবে। আমি চাই না ফুলের পেছনে অযথা খরচ হোক। আমাদের আত্মীয় বন্ধু সবাই থাকবে, তবে খরচ হবে পরিমিত, আর আমাদের একটা অনুষ্ঠান হবে স্পেশাল গেস্টদের নিয়ে। স্পেশাল গেস্ট? বাবার বন্ধু, পথশিশুরা আর ওদের মতো আরো যারা আছে, যাদের এসব অনুষ্ঠানে কখনো নিমন্ত্রণ করা হয় না। ধন্যবাদ ইরফান। ঠিক এই প্রস্তাবটি আমি দিতে চেয়েছিলাম। আপনি যেন আমার মনের কথাটি পড়তে পারলেন। আমার কি এখন রবি ঠাকুরের মতো বলা উচিত? আমি চিনি গো তোমারে ওগো বিদেশিনী। আমি মোটেও বিদেশিনী নই। তাহলে স্বদেশী নাকি শুধুই সমানে নিজের? হুমম, নিজের হতে যাচ্ছি আর কি। ওকে, সেই নিজের নাতাশার অপেক্ষায় থাকলাম। কফি শপ থেকে দুজনে বের হয়ে আসে, দু চোখ ভরা ভালোবাসাময় ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। সমাপ্ত।